আচ্ছা, আমরা মোটামুটি গত ক্লাসে কি শিখছি দেখি বলতো। গত ক্লাসে আমরা শিখছি যে এলিফ্যাটিক যৌগের যত নামকরণ হইতে পারে, এলিফ্যাটিক যৌগ যত ধরনের আছে সবার নামকরণ আমরা দেখছি। ঠিক আছে, তা আজকে আমরা দেখবো অ্যারোমেটিক যৌগের নামকরণ। অ্যারোমেটিক যৌগ মানে কোনগুলা? অ্যারোমেটিক যৌগ বলতে আমরা কোনগুলাকে বুঝি? অ্যারোমেটিক যৌগ বলতে বুঝি যেগুলো চাক্রিক যৌগ। ঠিক আছে, সাইক্লিক যৌগগুলা। তো আমরা আজকে যদি প্রথম টপিকের নাম দিই অ্যারোমেটিক যৌগের নামকরণ। অ্যারোমেটিক যৌগের নামকরণ। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগের নামকরণ। আচ্ছা, প্রথমে আমি বলে দিই অ্যারোমেটিক যৌগের নামকরণে কোনো অ্যাকচুয়ালি রুলস নাই। ঠিক আছে, কোনো রুলসই নেই। এটা আমরা কিভাবে নামকরণ করব এগুলো কোনো এক্সাক্ট রুলস নেই। তবে এটা বলতে পারি অ্যারোমেটিক যৌগের নামকরণ করা এলিফ্যাটিক যৌগের নামকরণগুলোর থেকে অনেক ইজি। ঠিক আছে, অনেক ইজি। শুধু আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখলে নিজে নিজে বুঝে যাবো এটার নিয়মটা কি। ঠিক আছে, আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে নিজে নিজে বুঝে যাবো নিয়মটা কি। এটা বুঝতে পারছি কিনা বলতো? হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ আমরা এটাকে তিন ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? তিন ভাগে ভাগ করব। এক ভাগ, প্রথম ভাগটার নাম হচ্ছে এক প্রতিস্থাপক বেনজিন জাতক, দ্বিতীয়টার নাম হচ্ছে দ্বি প্রতিস্থাপক বেনজিন জাতক, তৃতীয়টার নাম হচ্ছে ত্রি প্রতিস্থাপক বেনজিন জাতক। ব্যাপারটা কি আমি বুঝে দিচ্ছি। তো আমরা এটাকে তিন ভাগে ভাগ করতেছি এই জিনিসটাকে, অ্যারোমেটিক যৌগগুলোকে। ঠিক আছে, ওকে, তিন ভাগে ভাগ করতেছি। প্রথম ভাগের নাম হচ্ছে এক প্রতিস্থাপক বেনজিন জাতক। এক প্রতিস্থাপক বেনজিন জাতক। বেনজিন জাতক। আচ্ছা, আমি কিন্তু ভৌত আলোক বিজ্ঞান করছিলাম। নেক্সট লেকচার 4 নাম্বার লেকচারটা রিআপলোড দিছি, দেখছস তো? হ্যাঁ, দেখছি। এর মাত্র 38 মিনিটে শেষ। কেন 38 মিনিটে শেষ বলতো? কেন? কারণ আমি নোট করিনি, আমি নোটগুলা পড়াই দিছি। আচ্ছা, বুঝছ? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম। কারণ নোট তো আমি অলরেডি করছি, প্রথমবার যখন আপলোড দিছিলাম তখন করে ফেলছিলাম না। তো আবার হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড টাইম কেন লিখবো? তার মানে ঠিক বুঝছস তো, আছে। নোট আমি যদি নিজের হাতে না লিখি তাহলে একটা দেড় ঘন্টার ক্লাস মাত্র 38 মিনিটে শেষ হয়েছে ফুল বুঝে। হ্যাঁ, তাহলে আমি এটা ব্যাপারটা আসলে চিন্তা করতেছি, নেক্সট ক্লাস থেকে নোটটা আমি আগে করে রাখবো, তারপর হ্যাঁ, হ্যাঁ, পড়াই দিব। ঠিক আছে। এটাই করাইও। তাহলে টাইমটা অনেক কম লাগবে। হুম, ফিজিক্স এর ক্ষেত্রে। কারণ হুম, হুম। কেমিস্ট্রি ক্ষেত্রে তো আমি আসলে তোর সামনে নোট করতেছি এখন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কারণ আমার এখানে হুম, সবগুলো কিওয়ার্ড দিয়ে নোট করা। ঠিক আছে, ঠিক আছে। কিওয়ার্ড মানে বুঝছ তো? হ্যাঁ, হ্যাঁ, কেমিস্ট্রি অধ্যায় ৩ এর ক্ষেত্রে ওইটা করতে পারো। অধ্যায় 3 এর ক্ষেত্রে, হ্যাঁ, ওটা আমি চিন্তা করছি। হ্যাঁ, আর ওইটা আমার আগে তো একটু হলেও পড়ছি, তো আর সমস্যা হবে না। অধ্যায় 3 আমি নুমুকে আজকে থেকে ধরবো, তো ওই ক্লাসটা হুম, রেকর্ড করা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ত্রিপ্রতিস্থাপক বেঞ্জিন জাতক, আর এটা হচ্ছে ত্রিপ্রতিস্থাপক বেঞ্জিন জাতক। ত্রি প্রতিস্থাপক বেঞ্জিন জাতক। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? ত্রিপ্রতিস্থাপক, দ্বিপ্রতিস্থাপক, এক প্রতিস্থাপক, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, কিছু তো বুঝাচ্ছে আশা করি, আমি জানি। আচ্ছা, প্রতিস্থাপক মানে কি? হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় না বেনজিনে? 6টা কার্বন থাকে, 6টা হাইড্রোজেন থাকে, 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন যুক্ত থাকে, তাই না? হ্যাঁ, চক্রাকারে। এখন হ্যাঁ, এক প্রতিস্থাপক বেনজিন জাতক মানে হচ্ছে ওই 6টা হাইড্রোজেন থেকে যে কোনো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওই জায়গায় অন্য অন্য কোনো একটা যৌগ বসবে বা মৌল বসবে। বুঝতে পারছি? আর দ্বি প্রতিস্থাপক বেনজিন জাতক মানে কি? 6টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে ওর জায়গায় অন্য কেউ বসবে। ত্রি প্রতিস্থাপক মানে কি? 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওর জায়গায় অন্য কেউ বসবে। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, আচ্ছা, এখন অ্যারোমেটিক যৌগের নামকরণ একটা হিসাব আছে। অ্যারোমেটিক যৌগের নামকরণ আইইউপ্যাক পদ্ধতিতে কিছু আছে, কিছু আছে বাজারজাত নামকরণ। বাজারজাত মানে কি? বাজারে যে নামে বিক্রি করা হয়। ঠিক আছে, হ্যাঁ। বাজারে যে নামে বিক্রি করা হয়। এখন কথা হচ্ছে, আচ্ছা তুই তোর মাইকটা চাইলে মিউট রাখতে পারোস। আমি যখন প্রশ্ন করবো, তোকে প্রশ্ন করবো, তখন তুই জাস্ট আনসার দিবি। ঠিক আছে? হুম, আচ্ছা, এখন কথা হচ্ছে বাজারজাত নামকরণ কি? বাজারজাত নামকরণ হচ্ছে যে নামে এটা বাজারে বিক্রি করা হয়। ওকে, এখন কথা হচ্ছে আইপ্যাক নামকরণ করলো। আমরা কখন আইপ্যাক নামকরণ করব, কখন বাজার নামকরণ করব, ব্যাপারটা আসলে কোনো রুলস নাই। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আমরা নিজেরাই বুঝবো কখন কোনটার বাজার নাম কি, কোনটার আইপ্যাক নাম কি। হ্যাঁ, আর আইপ্যাক নাম হচ্ছে যে কেন বাজারের নামটা কেন হিসাবে আসতেছে, আইপ্যাক নাম করলে কি হয়। কথা হচ্ছে কিছু কিছু যোগের ক্ষেত্রে আইপ্যাক নামটা বেশি গ্রহণযোগ্য হয় নাই। ঠিক আছে, ওগুলোর বাজার নামগুলো বেশি গ্রহণযোগ্য হয়েছে, বা মানুষের মুখে মুখে খালি বাজার নামটাই শোনা যেত। ঠিক আছে, সেজন্য ওগুলোর নাম খালি বাজার নামগুলো শিখবো, আর কিছু কিছু নাম আমরা আইপ্যাক নামও শিখবো।
একটু ব্যাপারটা বুঝাতে পারছি কিনা বল। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা শুরু করি, কয়েকটা যোগের নাম দেখতে থাকি। আমরা জাস্ট যোগের নাম দেখতে থাকবো, আমাদের বলিস না যেটা রুলস কি, এটা কেন এরকম নাম হয়েছে, ঠিক আছে? আমরা অটোমেটিক বুঝে যাবো কেন এরকম হয়েছে। এটা বেঞ্জিন কি সুন্দর করে, এটা হচ্ছে একটা বেঞ্জিন। বেঞ্জিন একটাই সুন্দর করে আঁকছে, কারণ আছে, কারণ এটা কপি করবো বারবার। অ্যারোমেটিক যৌগের মধ্যে শুধু বেঞ্জিনের নানান জাতের নাম পড়বো, শুধু বেঞ্জিনেরই, ঠিক আছে, আর কিছু নেই। এটা হচ্ছে একটা বেঞ্জিন। ওকে, এখন এইটা আমি একটু কপি করে রাখি। কপি পেস্ট, কপি পেস্ট। ওকে, আচ্ছা, প্রথম কথা, আমরা কি বলছি, প্রথমে আমরা এক প্রতিস্থাপক বেঞ্জিন জাতগুলোর নাম পড়বো। প্রথমে আমরা কি বলবো, এক প্রতিস্থাপক বেঞ্জিন জাতগুলোর নাম, ঠিক আছে? আমি যদি হেডলাইন দিয়ে দিই, হেডলাইনটা এখানে একটু ছোট করে দিচ্ছি। এক প্রতিস্থাপক বেঞ্জিন জাতগুলা, এক প্রতিস্থাপক, এক প্রতিস্থাপক। ওকে, এক প্রতিস্থাপক বেঞ্জিন জাতগুলো কেমন হবে? এখানে আমরা কি জানি, বেঞ্জিনের এগুলো ছোটবেলায় পড়ে আসার কথা, তাই এত ডিটেলসে পড়াবার কিছু নেই। এখানে একটা হাইড্রোজেন আছে, মানে এই কণাগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে কার্বন, 6টা কার্বন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা কার্বন, 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন যুক্ত, ঠিক না? 6টা হাইড্রোজেন যুক্ত, ঠিক আছে? আমরা বেঞ্জিনের সাংকেতিক চিহ্ন এভাবে লিখি, বুঝতে পারছি? তো এক প্রতিস্থাপক বেঞ্জিন জাতক বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওর জায়গায় অন্য কেউ বসবে। তো এখানে যেটা হাইড্রোজেন ছিল আমরা ধরলাম, এই জায়গায় বসে, এই জায়গায় কি বসে, এই জায়গায় বসে OH, এই জায়গায় বসে OH। এটা যেটা এক প্রতিস্থাপক বেঞ্জিনের উদাহরণ, এই জায়গায় ধর বসলো S3C, মানে CH3CH, আর হচ্ছে CH3, আর ওর ক্ষেত্রে যখন বসলো CH। আমরা কয়েকটা এক প্রতিস্থাপক বেঞ্জিন জাতকের উদাহরণ দেখতেছি, এক্সাম্পল দেখতেছি, ঠিক আছে? ব্যাপারটা বুঝছস কিনা বলতে একটু আওয়াজ কর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এগুলোর নাম কি হবে? এটার নাম, এটার নাম বাজার, এটার নাম হচ্ছে ফেনল। বাজার, এটার নাম কি? ফেনল। ফেনল, বাজারের নাম কি? ফেনল। হ্যাঁ, কেন ফেনল? এটা একটা বেঞ্জিন, বেঞ্জিনের সাথে একটা ওয়েট যুক্ত হয়েছে মাথায়, এটাকে আমরা কি বলি? ফেনল। এই ফুল সিচুয়েশনটাকে বলি ফেনল। এখন ফেনল কেন বলা হয়, কোনো রুলস নেই, এটা বাজারের নাম হচ্ছে ফেনল, ঠিক আছে? আর পরবর্তীতে ওর ফেনলের নামটা বেশি কি গ্রহণযোগ্য হয়েছে, মানুষের মুখে মুখে ফেনল 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 শোনা যাচ্ছে, তাহলে এটার নাম ফেনল হয়ে গেছে, ঠিক আছে? আমরা কয়েকটা নাম দেখতে দেখতে অটোমেটিক বুঝে যাবো। আচ্ছা, এটার বাজারজাত নাম হচ্ছে কিউমিন। এটার বাজারজাত নাম কি? কিউমিন। এটার বাজারজাত নাম হচ্ছে কিউমিন। এখন কথা হচ্ছে যে এটার আবার আইপেক নামটাও আছে, ঠিক আছে? আইপেক নাম আছে, এগুলো আস্তে আস্তে আমরা করবো। এটার বাজারজাত নাম হচ্ছে কিউমিন, আর এটার বাজারজাত বল আর এটার আইপেক নাম বল, এটা দুইটা সেমই হবে। দেখি বলতো, এটা তোর মুখে শুনতে চাই, এটার নাম কি? জানি না কি পারস না বলে? কি, এটা তো প্যারা পজিশনে CH অ্যাসিড। আছে, হ্যাঁ, তাইলে? আর এটা কি? কার্বক্সিল এটা বেনজিন। জিন। আর CH থাকলে কি হয়? ওইক অ্যাসিড, তাহলে কি হয়? হ্যাঁ, বেঞ্জানিক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। আচ্ছা, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড। বাজারজাতগুলো নরমালি একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাচ্ছি। আমরা কয়েকটা উদাহরণ দেখতে দেখতে দেখবি যে এগুলো সব থেকে ইজি, অ্যারোমেটিক যৌগের নামকরণ হচ্ছে সব থেকে ইজি। আমরা যদি আরো দেখি, ধর এখানে একটা বেঞ্জিন, যেটা একটা বেঞ্জিন, এখানে ধর আমরা কিন্তু এখন এক প্রতিস্থাপক বেঞ্জিন গুলো পড়তেছি, তাহলে এখানে ধর এখানে দিলাম COCH3, এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে যে এসিটোফেনন। এটার নাম কি? এসিটোফেনন। এসিটোফেনন। এখন যে স্ট্রাকচার গুলো আমি তোকে পড়াচ্ছি, এই স্ট্রাকচার গুলো কিন্তু বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? এগুলোর নামগুলো মুখস্থ রাখতে হবে। এগুলোর নামগুলো যদি মুখস্থ রাখতে পারো, এর পরবর্তী যখন বড় বড় স্ট্রাকচার আসবে অ্যারোমেটিক, তখন দেখবি যে এগুলাকে ইউজ করে আমরা জাস্ট একটু এডিট করতেছি, ঠিক আছে? এই প্রথম স্ট্রাকচার গুলো একটু মনে রাখতে হবে। এসিটোফেনন, ফেনন কেন? এটা কিটন মূলক আছে না, এই যে CO, কিটন, সেজন্য লাস্টে ফেনন ওন বসে, ঠিক আছে?
এগুলো বাজার নাম, কিন্তু বাজার নামগুলো একটু মুখস্থ রাখতে হয়, কারণ এগুলো তো কোনো রুলস থাকবে না, স্বাভাবিক। আমরা যদি আরেকটা বেঞ্জিন আঁকি, তাহলে এটা কি হবে? তাহলে এটা হচ্ছে যে আরেকটা বেঞ্জিন যদি আঁকি, এখানে প্রতিস্থাপক হিসেবে আমরা দিব CH ডবল বন্ড CS2। এটার বাজার নাম হচ্ছে যে স্ট্রেনিন। এটার বাজার নাম কি? স্ট্রেরিন। স্ট্রেরিন। লেখা বোঝাচ্ছে কিনা বলতো? হ্যাঁ। আর আমি সুন্দর করে লিখি, স্ট্রেরিন। ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু বাজারজাত বেঞ্জিন জাতকের নাম। আমরা আরো কয়েকটা জানলে বুঝতে পারবো আস্তে আস্তে। উম একটা কি, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এমসিকিউ তে আসে কিন্তু। আজকের ফুল ক্লাস হচ্ছে এমসিকিউর জন্য, ফুল ক্লাসটা হবে এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আজকে অনেক ইম্পর্টেন্ট পড়া এগুলা। যদিও অ্যারোমেটিক যোগের নামকরণগুলো আসে না, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালিফেটিক যোগগুলার। ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। সালফোনিক, কেন? এখানে এটা হচ্ছে সালফোনিক প্রতিস্থাপক। ঠিক আছে, সালফোনিক প্রতিস্থাপক। আর এটার নাম তো বেনজিন, তাহলে কি হবে? বেনজিন সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড। তারপর আমরা কি করতে পারি? তারপর হচ্ছে আমরা আরো আছে শুরুর দিকে, এগুলো কিন্তু বেসিক স্ট্রাকচার, এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ থাকলে তারপর বাকিগুলো একদম ইজি। এখনো সালফোনিক অ্যাসিডই যুক্ত করলাম, সালফোনিক অ্যাসিড যুক্ত না করে এখানে ক্লোরিন যুক্ত করে দিলাম। ঠিক আছে, SO2Cl। তাহলে এটার নাম কি হবে? বেনজিন সালফোনিক ক্লোরাইড। এটার নাম কি হবে? বেনজিন সালফোনিক ক্লোরাইড। সালফোনিক ক্লোরাইড, বেনজিন সালফোনিক ক্লোরাইড। তারপর আর কি থাকতে পারে? তারপর আরো একটা আছে, আরেকটা হচ্ছে যে একটা বেনজিন, এই বেনজিনের সাথে একটা CHO যুক্ত। CHO মানে কি? অ্যালডিহাইড যুক্ত। অ্যালডিহাইড যুক্ত, তখন এটাকে কি বলবো? এটাকে বলবো বেনজালডিহাইড। এটাকে কি বলবো? বেনজালডিহাইড। স্ট্রাকচার গুলো দেখছো কিনা একটু বলতো আমাকে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল কর, বেনজিনের সাথে আমাদের কয়েকটা স্ট্রাকচার ফুল মুখস্থ রাখতে হবে, এগুলো জীবনে ভুলা যাবে না। ঠিক আছে, স্টেরিন, এসিটোফেনন, এগুলো ভুলতে পারোস। হ্যাঁ, কয়েকটা স্ট্রাকচার আছে কখনো ভুলা যাবে না। যেমন কি, একটা বেনজিনের সাথে যদি একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হয় তখন এটার নাম হয় বেনজালডিহাইড। একটা বেনজিনের সাথে যখন একটা সালফোনিক প্রতিস্থাপক যুক্ত হয় এটার নাম হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে। তারপর হচ্ছে যে একটা বেনজিনের সাথে যখন একটা ওয়ে যুক্ত হয়, মানে অ্যালকোহল যুক্ত হয়, তখন এটার নাম হয় ফেনল। এগুলো ভুলা যাবে না। ঠিক আছে। তবে একটা বেনজিনের সাথে যখন কার্যকারী মূলক সি ডবল এর যুক্ত হয় তখন এটার নাম বেনজোইক অ্যাসিড। বুঝতে পারছি ব্যাপারগুলা? হ্যাঁ। তাহলে কোনগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে? এটা, এটা। ঠিক আছে। তারপর হুম। এটা, তারপর এটা। এগুলো হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার, এগুলো ভুলা যাবে না। হুম। যদিও আমি ওখানে ওই স্ট্রাকচার গুলো দিচ্ছি যেগুলো এমসিকিউ তে আসতে পারে, বাকিগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো আমি শিখাবো না এগুলো ইম্পর্টেন্ট না। ঠিক আছে। তারপর আরো একটা আছে, আহ ধর এটা একটা বেনজিন, এটা একটা বেনজিন, এই দুইটার মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই বলে আমি এই দুইটাকে আলাদা শিখাচ্ছি। এটাতে যুক্ত আছে, এটাতে প্রতিস্থাপক হিসেবে যুক্ত আছে CH2Cl, CH2Cl। আর এটাতে প্রতিস্থাপক হিসেবে যুক্ত আছে CHCl2, CHCl2। অনেকটা কাছাকাছি স্ট্রাকচার না দুইটা? একটাতে শুধু CH2Cl আর একটাতে CHCl, মানে এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, বাকি স্ট্রাকচার কিন্তু অনেকটা সেম, ঠিক না? আর এখানে ক্লোরিন হ্যাঁ। দুইটা, এখানে ক্লোরিন একটা, স্ট্রাকচার কিন্তু সেম। তো এই দুইটার মধ্যে নামকরণে কিন্তু আমরা প্রায় কনফিউজ হয়ে যাই। অপশন দিলে আমরা একটার অপশন আর একটা অপশন দাগায় ফেলি। তো সেই জন্য আমি এই দুইটা আলাদা করে শিখাচ্ছি। এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। আর এটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। এটার নাম কি? বেনজাল ক্লোরাইড। শুধু জাইল আর একটাতে রশ্মি আছে, একটাতে রশ্মি নেই, ঠিক না? নামগুলো কিন্তু অনেক কাছাকাছি। তো
তো এটা আমি কিভাবে মনে রাখতাম? আমি মনে রাখতাম এইভাবে, এখানে হাইড্রোজেন বেশি না, হাইড্রোজেন বেশি থাকার কারণে এটার নামটা একটু বড় হবে, মানে রশ্মি থাকবে বেনজাইল ক্লোরাইড। আর এখানে হাইড্রোজেন একটা কম, সেটার নামটা একটু ছোট হবে, বেনজাইল ক্লোরাইড। জিনিসটা বুঝাইতে পারছি কিনা বলতো? হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা জিনিস আমাদেরকে নোট করে রাখতে হবে, এটা নোট, এটা হচ্ছে নোট। নামকরণের সময় বেঞ্জিনের স্ট্রাকচারটাকে, এই যে বেঞ্জিনের স্ট্রাকচারটাকে আমরা বেঞ্জিনে বলতে পারি। এই বেঞ্জিনের স্ট্রাকচারটাকে, আচ্ছা এটা লিখে দিই, নামকরণের সময়, নামকরণের সময় এটাকে আমরা বেঞ্জিনে বলতে পারি, এটাকে আমরা বেঞ্জিনও বলতে পারি, বেঞ্জিনও বলতে পারি, আবার কি বলতে পারি, আবার ফিনাইলও বলতে পারি, ফিনাইল, ফিনাইলও বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি ফিনাইল বলি তাহলে নামের আগে বসবে। ঠিক আছে। যদি ফিনাইল বলি, যদি ফিনাইল ওয়ার্ডটা ইউজ করি, ফিনাইল ওয়ার্ডটা ইউজ করলে নামকরণে, নামকরণে নামের আগে বসে। ঠিক আছে, নামের আগে বসে, আগে বসে। আর যদি আমরা বেনজিন ওয়ার্ডটা ইউজ করি, আর যদি আমরা বেনজিন ওয়ার্ডটা ইউজ করি, তখন আমরা এটা নামকরণে কোথায় বসবে? নামকরণের নামের শেষে বসে। এই জিনিসটা বুঝাতে পারছি কিনা বলতো? মানে যা যা বলছি পড়াতে এক্সাম্পল হ্যাঁ, দিব, একটু একটু অংশ বুঝতে পারছিস কিনা বল। বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমরা শুরু করি তাহলে নামকরণ করা। আজকে জীবনটাই যাবে শুধু বেঞ্জিন আঁকতে আঁকতে। কয়েকটা বেঞ্জিনতে আমি আগে থেকে এঁকে রাখি। কয়েকটা বেঞ্জিন আমি আগে থেকে তিনটে তিনটে এঁকে রাখি। ওকে, এখন দেখ, আহ ধর এটার উপর সিএসটি আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা যৌগ। হ্যাঁ, আমি সাদা চিহ্ন, সাদা রাইট চিহ্ন যেখান থেকে যেগুলোতে দিচ্ছি, এগুলো মাস্ট আমাদের মুখস্থ রাখতে হবে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো এমসিকিউ আসে। একটা বেঞ্জিনের সাথে যদি একটা মিথাইল মূলক যুক্ত থাকে, তখন এটার নামকরণ হয় টলুইন। এটার নামকরণ কি হয়? টলুইন। টলুইন কি? বাজার নামকরণ, বাজার, এটাকে ডাকা হয় টলুইন নাম। হ্যাঁ, টলুইন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা যৌগ, বি কেয়ারফুল। আমি এটা এটা কি দিব, এটা হচ্ছে 3 স্টার, 3 স্টার, 3 স্টার দিলাম। ঠিক আছে, এরকম দ্বারা আমি 3 স্টার দিলে ব্যাপারটা সুন্দর হবে। এটা 3 স্টার ফেনল। ঠিক আছে, এটাও ফেনল, এটা 3 স্টার। তারপর হচ্ছে যে আহ তারপরে গেছে এই যে বেঞ্জাল ডিহাইড, 3 স্টার, 3 স্টার। আহ এটা 3 স্টার, কারণ কেন? এটাতে আমরা কনফিউজ হয়ে যাবো আর এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে। আর ঠিক আছে, টলিন, টলিনে এটা বাজার নাম হচ্ছে টলিন। আর আইপেক নাম আছে, এটা একটা আইপেক নাম আছে। এখন থেকে আমরা এখন এখন হচ্ছে আমরা আইপেক নামকরণ করাও শিখবো। ঠিক আছে, আইপেক নামকরণ, এটার নাম কি? এটার নাম আমরা মিথাইল বেনজিন বলতে পারি। কি বলতে পারি? মিথাইল বেনজিন। ঠিক আছে, মিথাইল বেনজিন বলতে পারি, কারণ একটা মিথাইল যুক্ত আর এটা একটা বেনজিন, মিথাইল বেনজিন। তবে আমরা কি বলছিলাম নামকরণে? আমরা বেনজিনের স্ট্রাকচারটাকে বেনজিনও বলতে পারি, ফিনাইলও বলতে পারি। একটু আগে পড়ে আসছি না, নোট করছি না? হ্যাঁ, তাহলে আমরা যদি ফিনাইল দিয়ে নাম করি, তাহলে ফিনাইল দিয়ে নাম করলে কি হবে? ফিনাইল মিথেন। তা ফিনাইল মিথেন, ফিনাইল মিথেন। কারণ ফিনাইল, আমরা যখন ফিনাইল ইউজ করব তখন হচ্ছে নামের আগে বসে, আর যদি বেনজিন ইউজ করি তখন নামের, বেনজিন ওয়ার্ডটা নামের পরে বসে, তখন এটার নাম হবে ফিনাইল মিথেন। বি কেয়ারফুল, ফিনাইল মিথাইল না, ফিনাইল মিথাইল না। কারণ আমি একটা কথা বলি তোকে, শব্দমূল, এই যে আমি বলি মিথাইল, মিথেন, এই ওয়ার্ড গুলা যদি লাস্টে বসে, তাহলে অবশ্যই এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ কেমনে করবি? শুধু মিথাইল রেখে দিলে এটা ক্লোজ হয় না, মিথেন বলতে হবে। ঠিক আছে, মিথেন, ফিনাইল মিথেন, এভাবে বুঝাতে হবে। ঠিক আছে। আর যদি মিথাইল ওয়ার্ডটা প্রতিস্থাপকের নামটা প্রথমে ইউজ করি, তখন এটাকে ক্লোজ করার দরকার নেই, মিথাইল। ঠিক আছে, মিথাইল বেনজিন। জিনিসটা বুঝছিস কিনা বল? হ্যাঁ। আমি আরেকটু আরেকটু সুন্দর করে বলি।
আমি যদি আচ্ছা আমি কি বলছিলাম বেনজিনের স্ট্রাকচারটাকে আমরা দুইটা নামে ডাকতে পারি, একটা ফিনাইল নামে ডাকতে পারি, একটা বেনজিন নামে ডাকতে পারি। যদি ফিনাইল নামে ডাকি তখন নামকরণ এটা শুরুতে বসে, আর যদি বেনজিন নামে ডাকি তাহলে নামকরণ শেষে বসে। এখন আমরা আরেকটা জিনিস শিখে আসছিলাম, নামকরণে যেটা শেষে বসে ওই যোগটা সে যোগ হয়ে যায়, ঠিক আছে, ওই জাতে ওই সমগোত্রীয় জাতের যোগ হয়ে যায়। আমি যদি নামকরণ বেনজিন বেনজিন বসাই শেষে, তাহলে এটা বেনজিনের একটা জাত হয়ে যাবে। আমি যদি নামকরণের শেষে মিথেন বসাই, তাহলে এটা একটা মিথেনের জাত হয়ে যাবে, কিন্তু নামকরণ তো ভুল হবে না, ঠিক না? কারণ এটা মিথেনের জাত বলতে পারে, বেনজিনের একটা জাত বলতে পারে, ঠিক আছে? এখন আমার একটা কথা চিন্তা কর, মিথাইল বেনজিন এটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা বেনজিন স্ট্রাকচার ছিল, ওখানে একটা মিথাইল প্রতিস্থাপক অ্যাড হয়েছে, ঠিক না? একটু বুঝছস কিনা? হ্যাঁ, বুঝছি। একটা বেনজিন স্ট্রাকচার ছিল, ওখানে একটা মিথাইল অ্যাড হয়েছে, সেজন্য এটার নাম কি মিথাইল বেনজিন, ঠিক আছে? আর এই জাতটা কার? মিথাইল বেনজিনের জাত। কিন্তু আমি যখন এখন স্ট্রাকচারটা ফিনাইল ধরবো, তখন নামকরণ শুরুতে বসাইতে হয়, ফিনাইল মিথেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তাহলে জাতটা কার? এখন জাতটা হচ্ছে মিথেনের জাত না? আর মিথেন কি? মিথেন হচ্ছে যে নর্মালি CH4, হ্যাঁ। আর CH4 থেকে যখন একটা হাইড্রোজেন কমে গেছে, একটা হাইড্রোজেন কমে যায় না, মানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে কে? বেনজিন না? আমি যদি দেখ CH, এটা মিথেনের স্ট্রাকচার না? এটা মিথেনের স্ট্রাকচার। এখন এই মিথেনের স্ট্রাকচারের মধ্যে এই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে, এই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে বসে গেছে কে? বেনজিন বসে গেছে না? বেনজিন বসে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, এখন এই স্ট্রাকচারে বেনজিন যখন বসে, এই ক্ষেত্রে আমরা বেনজিনকে এখন প্রতিস্থাপক হিসেবে ইউজ করতেছি না? হ্যাঁ, বেনজিনকে প্রতিস্থাপক হিসেবে ইউজ করতেছি, কারণ বেনজিন প্রতিস্থাপিত হয়েছে মিথেনের মধ্যে, ঠিক না? আর বেনজিন যখন প্রতিস্থাপিত হয়, তখন প্রতিস্থাপিত বেনজিনের নাম হচ্ছে ফিনাইল, হ্যাঁ। আর এটু স্ট্রাকচারের নাম কি ছিল? কোথায় বসছে? মিথেনে বসছে। জাতটা কার ছিল? মিথেনের জাত, ফিনাইল মিথেন। বুঝতে পারছি? হ্যাঁ, মোট কথা, নামের শুরুতে বসলে তো, নামের শুরুতে যখন বেনজিনকে ইউজ করতেছি, তখন বেনজিনকে আমরা প্রতিস্থাপন হিসেবে ইউজ করতেছি, আর জাতটা হয়ে গেছে তখন মিথেনের জাত হয়ে গেছে, ঠিক আছে? আর যদি আমরা বেনজিনকে জাত হিসেবে ধরি, বেনজিনকে জাত হিসেবে ধরি, তখন মিথাইলটা হচ্ছে কি? প্রতিস্থাপক হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে নামকরণ কোনটা সঠিক? দুইটাই সঠিক, হ্যাঁ। আমি বেনজিনকে জাত হিসেবে ধরতে পারি, তাহলে মিথাইল বেনজিন। আর যদি মিথেনকে জাত হিসেবে ধরি, তাহলে ফিনাইল মিথেন, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে বেনজিন জিনিসটা প্রতিস্থাপক হিসেবে ইউজ হচ্ছে, আর বেনজিন যখন প্রতিস্থাপক হিসেবে ইউজ হয়, তখন ওর নাম হয় ফিনাইল, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? আচ্ছা, এটার নাম তো আমি তো ওই দিলাম না, সরি। এখানে যদি আমি দিই CH3 CH2, না এটা তো ক্লোজ হলো না, ক্লোজ করতে গেলে তো এটা CH2 CH3, এটার নাম কি হবে দেখি, এবার তুই বল। এটার নাম আমি বলবো না, এটা আইউপ্যাক নাম কি হতে পারে? এটার আইউপ্যাক নাম হচ্ছে পারবি ইয়ে পারবি হ্যাঁ, ইথাইল বেনজিন। ইথাইল বেনজিন, ভেরি গুড। এখন দেখবি যে মোটামুটি সবগুলা পারতেছস, বলছি না কোনো রুলস নাই, ঠিক আছে? দেখলে নিজে বুঝবি। ইথাইল বেনজিন, দেখি বলতো এটার নাম কি হবে? CL, এটার নাম কি হবে? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, পারতেছস? বলছি না পারবি? হুম। এরকম, এগুলো হচ্ছে ইজি জিনিস, মানে অ্যারোমেটিক যৌগের নামকরণ হচ্ছে সব থেকে ইজি। আমি যদি আরেকটা দিই, আমি যদি আরেকটা দিই, এটার নাম কি বলতো? আয়োডোবেনজিন। আয়োডোবেনজিন। এগুলো কি আমি শিখাইছি তোকে? না। তুই পারতেছস না নিজে থেকে? হ্যাঁ। আমাদের বেসিক নলেজ ক্লাস 9-10 পর্যন্ত যতটুক নলেজ হয়েছে, ওটুক থেকে আমরা দেখবি যে এগুলো অটো অটো আসতেছে, মুখের মধ্যে অটো চলে আসতেছে নামকরণ গুলা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আয়োডোবেনজিন। এই নামটা যদি ফিনাইল দিয়ে কর, তাহলে ফিনাইল দিয়ে করলে কি হবে দেখি বলতো? ফিনাইল দিয়ে করলে, আমরা তো বেনজিন দিয়ে করছি, আমরা এটাও বলছি যে নামকরণ কিন্তু ফিনাইল দিয়ে করা যায়, বেনজিন দিয়ে করা যায়, হ্যাঁ। আর ফিনাইল দিয়ে ফিনাইল করলে আয়োডিন। ফিনাইল আয়োডিন, ভেরি গুড। এটার নামকরণ এটা হইতে পারে অর অর ফিনাইল আয়োডিন, ঠিক আছে? ফিনাইল আয়োডিন। কেন দুইভাবে শিখাচ্ছি? কারণ অপশনে তো যে কোনো একটা থাকবে, ঠিক আছে? একটা শিখে গেলে যদি অপশনে থাকে, ধর আমরা শিখে গেছি আয়োডোবেনজিন, কিন্তু ফিনাইল আয়োডিন এটা শিখে যায় না, কিন্তু অপশন আছে ফিনাইল আয়োডিন, তখন তো মারা খেয়ে যাবে না? হ্যাঁ।
জিনিসটা বুঝতে পারছি আশা করি। তারপর হচ্ছে যে দেখি এটার নামকরণ করতো। এটার নামকরণ করতো। দাঁড়াও, অ্যামিনো বেনজিন। অ্যামিনো নয়, অ্যামিনো তো অ্যামিন। NH। আচ্ছা, এটা তো নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, ভেরি গুড, নাইট্রিক অ্যাসিড। তাহলে কি হবে, নামকরণ কি হবে? নাইট্রিক অ্যাসিডোবেনজিন। না না, নাইট্রোবেনজিন। আচ্ছা, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, ঠিক আছে, নাইট্রোবেনজিন। তারপর হচ্ছে যে আহ দেখি বলতো এটার নাম কি হবে? নাইট্রোবেনজিন কেন, দাঁড়া এটা একটু বুঝে দিই। নাইট্রিক অক্সাইড যখন প্রতিস্থাপক হিসেবে থাকে এটা নাইট্রো হয়, ঠিক আছে, এটা অ্যালিফেটিক যোগে আমরা অনেকবার পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। হুম। এটার নামকরণ কি হবে দেখি বলতো? সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন, ভেরি গুড, সায়ানোবেনজিন। এগুলো তো বেশি কেন লাগবে না, এগুলো জাস্ট প্র্যাকটিস করাই দিচ্ছি। ওকে, তাহলে এক প্রতিস্থাপক বেনজিন জাতকগুলোর নাম পড়াইছে কিনা বল। হ্যাঁ। এখন তুই প্রতিস্থাপক বেনজিনে যাব। দ্বি প্রতিস্থাপক, দ্বি প্রতিস্থাপক গুলাতে যাব। ওকে, দ্বি প্রতিস্থাপক গুলাতে আমি যদি যদি কয়েকটা পড়ি। আহ আচ্ছা, এখানে কেস আছে, দ্বি প্রতিস্থাপকের ক্ষেত্রে কেস আছে। কেস, কেস ওয়ান। দ্বি প্রতিস্থাপক বলতে আমরা কি বুঝাইছিলাম, বেনজিনের 6টা হাইড্রোজেন থেকে যে কোনো 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওদের জায়গায় অন্য কেউ বসবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন অন্য কেউ যে বসবে তার মানে 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, 2টা হাইড্রোজেন জায়গায় 2টা অন্য কেউ বসবে। এখন 2টা সেম যৌগ বসতে পারে, মানে সেম প্রতিস্থাপক বসতে পারে, আবার 2টা ভিন্ন প্রতিস্থাপক বসতে পারে, ঠিক না? ঠিক। তাহলে কেস ওয়ান হচ্ছে যে, লেখার জ্ঞান হইতেছে কি জানি, কেস ওয়ান হচ্ছে যে প্রতিস্থাপক দ্বয় সেম, প্রতিস্থাপক দ্বয় সেম, প্রতিস্থাপক দ্বয় সেম। দেখি ভাই একটা উদাহরণ দাও। তাহলে উদাহরণ দিচ্ছি আমি। বেজিন, একটা বেঞ্জিন আঁকলাম। তাহলে এখানে এটা CH3, এটাও CH3, দুইটা প্রতিস্থাপকই সেম না? হ্যাঁ, সেম। সেম। আরেকটা উদাহরণ দাও। সেম যৌগটাকে একটু একটু চেঞ্জ করে লিখলে কেমনে লেখা যায়? এটা CH3 আর এটাও CH3, লেখা যায় না? কিন্তু দুইটার নামকরণ কিন্তু ভিন্ন হবে, ভিন্ন নামকরণ। এক্ষেত্রে আমাদেরকে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা কেমনে করব? উপর যে কোনো থেকে দুইটা, কম যে কম। কোনো যে কোনো দুইটা প্রতিস্থাপক আছে না, যে কোনো একটা থেকে যে কোনো একটা প্রতিস্থাপককে 1 নাম্বার ধরে নিব, ঠিক আছে? যে কোনো একটা প্রতিস্থাপককে 1 নাম্বার ধরে নেবে, এটা এটা আমাদের ইচ্ছা ভাই, ঠিক আছে, এখানে কোনো ইয়া নেই। ধর আমি এই প্রতিস্থাপকটাকে 1 নাম্বার ধরে নিয়েছি। এই মানে আমি বলি প্রতিস্থাপকগুলো তো কার্বনের সাথে যুক্ত, বেনজিনে কার্বন আছে না এখানে, এটা বেনজিনে কার্বন না, এই যে এটা, এই কোণাগুলো বেনজিনে কার্বন না? হ্যাঁ। বেনজিনের 2টা কার্বনের সাথে 2টা প্রতিস্থাপক যুক্ত, যে কোনো একটা কার্বনকে আমরা 1 ধরে নিব। আমরা চাইলে এই কার্বনটাকে 1 ধরতে পারতাম, এটা আমাদের ইচ্ছা। আমি ধরে নিলাম এটাকে 1। এরপর সেকেন্ড টাইম নাম্বারিং করার সময় আমরা চাইলে নাম্বারিংটা এদিক থেকে করতে পারি, এদিক থেকে করতে পারি, এদিক থেকে করতে পারি নাম্বারিং, ঠিক না? দেখি তুই বলতো, কমন সেন্স থেকে বলতো কোন দিক থেকে নাম্বারিং করব, কোন পাশে? ডান পাশে। ডান পাশে। কেন তোর কমন সেন্স কেন এটা ডান পাশে বলছে? কারণ সেকেন্ড প্রতিস্থাপকটা এদিক থেকে গেছে, তাই না? হুম। তাহলে 2 3 4 5 6। দেখি এখন এটা নাম করতো। দাঁড়াও, 1,2 ডাইমিথাইল 1 2 বেনজিন। ডাইমিথাইল, ভেরি গুড, 1 2 ডাইমিথাইল, বেনজিন। ডাইমিথাইল বেনজিন, শেষ, ডাইমিথাইল বেনজিন। ওকে, এবার এটা নাম্বারিং তুই কর দেখি, নাম্বারিং তুই কর তো দেখি। যে কোনো একটা উপরে প্রতিস্থাপক 1। যে কার্বনের সাথে যুক্ত ওইটাকে 1 ধরতে পারে, এখন তুই কোনটাকে 1 ধরবি? ঠিক আছে, নরমালি উপর উপরটাকে থেকে 1 ধরলে মনে হয় ইজি লাগে নাকি? হ্যাঁ। 1। এখন নাম্বারিং কি এদিক থেকে করবি
নাকি এদিক থেকে করবি? ওই যে ডান দিক থেকে। ডান দিক থেকে, কারণ কেন ডান দিক থেকে করলে 2 3 নাম্বারের সেকেন্ড প্রতিস্থাপকটা পাচ্ছস, কিন্তু এদিক থেকে করলে কি হতো 1 2 2 3 4 5 এগিয়ে পাইতি, তাই না? তাহলে ওটা ভুল, হ্যাঁ, ওটা হবে না। 4 5 6। এখন দেখি নাম্বারিং কত, সরি নাম্বারিং 1 করছি 3 না। ডাইমিথাইল বেনজিন। 1 3 ডাইমিথাইল বেনজিন, ভেরি গুড। 1 3 ডাইমিথাইল বেনজিন। সহজ নাকি কঠিন তুই বল? সহজ সহজ। সবই সহজ। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি যদি আরো প্র্যাকটিস করি। ওকে, দেখি এটা নামকরণ করতো। এখন আর নাম্বারিং বলা লাগবে না, তুই নাম্বারিং দেখি এটা নামকরণ কি হবে দেখে বল। ধরো 1 4 ডাইমিথাইল বেনজিন। 1 4 ডাইমিথাইল বেনজিন, ভেরি গুড। এখন কথা হচ্ছে তুই নাম্বারিং এদিক থেকে কর আর এদিক থেকে কর, দেখবি যে সেম সেম জিনিস আসছে না? তাই এই হ্যাঁ, ক্ষেত্রে কোনো প্যাচ নাই। 1 4 ডাইমিথাইল বেনজিন। 1 4 ডাইমিথাইল বেনজিন। ওকে, তারপর হচ্ছে যে আচ্ছা এটা একটা বাজার নাম আছে, এটা একটা বাজার নাম আছে, বাজার নামটা আমি অলরেডি একবার তোকে পড়াই আসি। ওই যে মনে আছে ফাঁকে ফাঁকে আমরা কয়েকটা যোগের নামকরণ পড়তাম, হ্যাঁ, হুম হুম র্যান্ডম কতগুলো যোগের নামকরণ ওখানে আমি শিখাই দিয়ে আসছিলাম যে এটার নাম হচ্ছে যে প্যারাজাইলিন। মনে আছে প্যারাজাইলিন? পড়াইছিলাম। হুম এটার নাম হচ্ছে প্যারাজাইলিন। ওকে, এটার বাজার নামটাও তার মানে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ওকে, প্যারাজাইলিন। তারপর হচ্ছে যে আমি যদি আরো দিই, অন্য কালার দিই, অন্য কালার যদি দিই, আমি যদি দিই ধর বিয়ার, দেখি এটার নামকরণ করতো। ধরো 1 2 ওয়ান ডাইব্রোমো 1 2 ডাইব্রোমো, ভেরি গুড, বেনজিন। ডাইব্রোমো বেনজিন। মোট কথা অনেকটা কিন্তু অ্যালিফেটিক যুগের যে রুলস গুলো পড়ে আসছি ওই রুলস গুলাই না, শুধু বেনজিন হ্যাঁ বসতেছে, ঠিক না? হ্যাঁ, এটাই, আর নাম্বারিংটা শিখে গেলেই হচ্ছে। তারপর আমি যদি আরেকটা যোগ দিই, জাস্ট প্র্যাকটিস করাচ্ছি যেগুলা, বল। ধরো 1 1 3 3 ডাইনাইট্রোবেনজিন। ডাইনাইট্রোবেনজিন, শেষ, ডাইনাইট্রোবেনজিন। ওকে, এবার হচ্ছে কেস টু। কেস টু তে কি হবে, প্রতিস্থাপক দুইটা ভিন্ন হবে, ঠিক আছে? এখন তো সেম সেম প্রতিস্থাপক পাচ্ছিলাম। কেস টু তে কি হবে, কেস টু হচ্ছে প্রতিস্থাপক দুই ভিন্ন, প্রতিস্থাপক দুই ভিন্ন, ঠিক আছে, ভিন্ন। এখন কি হবে, এখন প্রতিস্থাপক দুই ভিন্ন, দেখি এক্সাম্পল দাও, এক্সাম্পল দিলে কি হবে? ওকে, সি ডবল এইচ আর এখানে দিলাম আমি ওএইচ, দেখি একটু বুদ্ধিগত, দেখি তোর আইকিউ আছে কিনা, এটার নাম কি হবে? পারবি কিন্তু, অ্যালফেটিক যোগের যে নামকরণ আমরা রুলস পড়ে আসছি সেম রুলস এখানে, জাস্ট এটা বেনজিনের ক্ষেত্রে খাটতেছে। 2 হাইড্রক্সি 2 হাইড্রক্সি, তারপর বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, ভেরি গুড। পারছিস কেমনে? দেখছিস নামকরণ বস হয়ে গেছে হচ্ছে। হুম, যা পড়বি আমার কাছে সবই কি বস হইতে হবে। জানতে যাও। হুম 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, কেন এরকম নামকরণ হয়েছে? প্রথম কথা হচ্ছে এখানে দুইটা প্রতিস্থাপক আছে, একটা হচ্ছে সি ডাবল এইচ আর একটা হচ্ছে ওএইচ।
ঠিক আছে? আমরা অগ্রাধিকার ছকে ইজিলি দেখছি COOH সবার উপরে থাকে। তাহলে এটা হচ্ছে মেইন কার্যকারীমূলক, আর মেইন কার্যকারীমূলক শব্দের কিসে বসে? শেষে বসে। ঠিক আছে? শব্দগুলো পরে বসে, মানে পরবর্তী হিসেবে বসে। কারণ কেন? মেইন কার্যকারীমূলক যেটা সেটা এই যোগের জাত। ঠিক না? তার মানে এই যোগের জাত হচ্ছে ওয়েক অ্যাসিড হবে। এটা কনফার্ম। হ্যাঁ? তারপর হচ্ছে OH, OH যেহেতু মেইন কার্যকারীমূলক হইতে পারে না, তাহলে কি হয়ে যায়? প্রতিস্থাপক হয়ে যাবে। আর প্রতিস্থাপক নামগুলো কিসে বসে? উপপদে বসে। উপপদ মানে কি? শব্দের শুরুতে। হ্যাঁ, আর নাম্বারিং কোত্থেকে হবে? যেখান থেকে মেইন কার্যকারীমূলক কাছে। তাহলে এখান থেকে নাম্বারিং হবে ১, ২। আমরা চাইলে এদিক থেকে কাউন্ট করতে পারতাম, কিন্তু এদিক থেকে হবে না, কারণ এদিক থেকে কাউন্ট করলে সেকেন্ড প্রতিস্থাপকটা অনেক পরে পড়তেছে। তো আমরা এদিক থেকে কাউন্ট কেন করবো? আমরা এদিক থেকে কাউন্ট করবো। এদিক থেকে কাউন্ট করলে ১, ২, ২ তে পড়তেছে, তাহলে 2 হাইড্রোক্সি বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক না? তুই তো এভাবেই বলছস নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি আরো উদাহরণ দিই, ওই যে শুরুর দিকে কিছু বেসিক স্ট্রাকচার কিন্তু আমি প্রথমে পড়াই ফেলছি, মনে আছে? শুরুর দিকে হুম। বেসিক স্ট্রাকচার, ওখান থেকে দেখবি এগুলো এখন কাজে লাগতেছে। এখন জাস্ট রুলস মেনটেন করে ওগুলোর নাম বসাই দিব। ঠিক আছে? ধর SO3H, আর এখানে আছে অ্যামোনিয়া। আমি তোকে একটা ক্লু দিয়ে দিই, অগ্রাধিকার ছকে এটা উপরে আছে, SO3H আগে। এটা উপরে আছে। ঠিক আছে? অগ্রাধিকার ছকে। তাহলে এখন নামটা বল, এখন নামটা বল দেখি। 4 অ্যামিনো। 4 অ্যামিনো, ভেরি গুড, হচ্ছে তারপরে এটা SO3H টাকে কি বলেছে? ইয়ে সালফোনিক, সালফোনিক অ্যাসিড। সালফোনিক। তাহলে এবার বল, দাঁড়া বলতেছি। 4 অ্যামিনো, বেনজিন সালফোনিক অ্যাসিড। 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে? এবার বুঝছো শুরুর দিকে ওই স্ট্রাকচার গুলো কেন মুখস্থ করতে বলছি? হ্যাঁ। সালফোনিক, আমার এখানে লেকচার সব গুছানোই আছে। ঠিক আছে? এবার পড়লে আমার মনে হয় জৈব জগতে কেউ ঠেকাইতে পারবে। আর আমরা কি বলছিলাম? নামকরণে সব কি হইতে হয়? একসাথে লিখতে হয়। ঠিক না? আর শুধু এসিড ঠিক। জিনিসটা আলাদা লিখতে হয়, এটাও বলে দিছিলাম আবার। এসিড, এসিডও যদি একসাথে লিখে ফেলো তাহলে কেমন হবে? সালফোনিক অ্যাসিড, বুঝতে পারছি? হুম। তাহলে আমরা আরো আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আহ এটা বেনজিন, এখানে দিলাম আমি ধর CHO, আর এখানে আছে NO2। দেখি এটার নামকরণ কত, ক্লু দিতে হবে কোনটা আগে আছে না, না, অগ্রগতির না। ছকে। এটা তুই পারার কথা আগে কিন্তু। তো অ্যালডিহাইড আছে। অবশ্যই অ্যালডিহাইড আছে, ভেরি গুড। সবার নিচে আছে। তাহলে বলতো। দাঁড়াও, অ্যালডিহাইড তো তাহলে 4 4, 4 নাইট্রো। 4 নাইট্রো তারপরে দাঁড়াও, বেন বেনজালডিহাইড। বেঞ্জালডিহাইড। মনে আছে স্ট্রাকচারটা আমি সুইচটা দিয়ে আসছিলাম? হ্যাঁ। বেঞ্জালডিহাইড। এটা বেশি ডিস্টার্ব করে। আচ্ছা, 4 নাইট্রো বেঞ্জালডিহাইড। এখন হচ্ছে যে আজকে আজকে তুই আমাকে পড়াবি, যে নামকরণ তুই আমাকে পড়াবি, আমি না। ঠিক আছে? আমি তোকে জাস্ট একটা একটা দিব, তাহলে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। আহ দেখি বলতো, এখানে অগ্রাধিকার ছকে কে উপরে থাকবে? এটা আশা করি জানোস। হাইড্রোক্সি না? হুম। নাকি সায়ানো? হাইড্রোক্সি। তাহলে 4 হাইড্রোক্সি। আচ্ছা, না, ফোর, না, না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 4 হাইড্রোক্সি সায়ানো কি? এখানে কিন্তু অগ্রাধিকার ছকে সায়ানো উপরে। ঠিক আছে? এই জায়গায় ভুল করছস। হুম, এটাই অগ্রাধিকার ছকে ভাবতেছি। কে উপরে? সায়ানো উপরে। তাহলে 4 হাইড্রোক্সি 4 হাইড্রোক্সি সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন, ভেরি গুড। নরমালি কিন্তু আমরা কি জানি, যেটা কার্যকারী মেইন কার্যকারী মূলক হিসেবে থাকে সে কিন্তু নামের পরে বসে না, শব্দমূলের পরে হ্যাঁ, বসে না। যেমন হ্যাঁ, বেঞ্জেল ডিহাইড। কিন্তু সায়ানোর ক্ষেত্রে আমি কিন্তু ছকের মধ্যে এটাও লিখে দিছিলাম, সায়ানো যদি থাকে ওর কোনো ইয়ার নাম নাই, মেইন কার্যকারী মূলকের নাম নাই, দুই ক্ষেত্রে সেম। ঠিক আছে? প্রতিস্থাপক হিসেবে বসলো ওর নাম সায়ানোবেনজিন, মেইন কার্যকারী মূলক হিসেবে বসলো ওর নাম কি? সায়ানোবেনজিন। ঠিক আছে? হ্যাঁ। এটা কিন্তু ছকে লেখা আছে, হুম, হুম। সায়ানোবেনজিন, ভেরি গুড। তাহলে এখন আমি আরো দিতে থাকি। ঠিক আছে? আচ্ছা। আহ এখানে তো নাইট্রো দিলাম, আর এখানে দিলাম কি? এখানে দিলাম মিথাইল। দেখি এটার নাম কি হবে, দেখি বলতো। 2 নাইট্রো 2 নাইট্রো মিথাইল বেনজিন।
মিথাইল বেনজিন, ঠিক আছে? পারছোস তো? হুম, কেমনে পারছোস? সেটাও পারবো না কেন? দেখি এটা একটু বুঝে দে তো আমাকে, কেমনে পারছোস? দাঁড়াও বলতেছি। ওই বুঝতে যে পারি জানোস? তুই কেমনে পারছোস এটা আমার ছকটাতে হচ্ছে নাইট্রো সবার নিচে আছে। তো হ্যাঁ, এখানে এটা তো মিথাইল। তো হ্যাঁ, মিথাইল মানে ওই হ্যাঁ, বেসিসে তো মিথাইল আগে। মানে ছকে সবার নিচে আছে মানে নাইট্রো। ছকের মধ্যে নাইট্রো তো প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। সো আগে তাহলে সেজন্য আগে হ্যাঁ, নাইট্রো বসছে। হ্যাঁ, আর মেইন মূলক হচ্ছে মিথাইল। এইজন্য নাম হচ্ছে 2। আর নাইট্রো তো 2 নাম্বারে আছে হ্যাঁ, এইজন্য। যেহেতু নাইট্রো সবার নিচে তার মানে নাইট্রো প্রতিস্থাপক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তার মানে বাকি যেটা আছে ও একটু মেইন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, ও গরিব পাই, ওর গরিব পাইছে আর ও এখন মেইন হিসেবে কাজ করতেছে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। এখন তাহলে কাউন্টিং হবে এখান থেকে 1 2, তাহলে 2 নাইট্রো মিথাইল বেনজিন। এই যে মিথাইল জিনিসটা কিন্তু যখন ওর থেকে গরিব প্রাণী পাই ও তখন মেইন কার্যকারী মূলকের মতন কাজ করা একটা, এটা অ্যালিফেটিক যৌগের প্রথম থেকে পড়াইছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। 2 নাইট্রো মিথাইল বেনজিন, ভেরি গুড। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কেন তুই বুঝে কর আর না বুঝে কর দেখবি নামকরণ প্র্যাকটিস করতে করতে তোর মুখে অটো চলে আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, অটো দেখার সাথে সাথে নামটা অটো অটো চলে আসবে মুখে। তারপর হচ্ছে যে আর কি দেওয়া যায় দেখি বল, দেখি এইটা কর। আহ, দেখি এটা কর তো। এটা কি নাইট্রো ক্লোরো? গ্রুপ দিছে আর ক্লোরো দিছে, হ্যাঁ। নাইট্রো দাঁড়াও 1 মিনিট। 1 নাইট্রো। না, এই ক্ষেত্রে নাইট্রো কিন্তু ক্লোরোর উপর থাকে, হ্যালোজেন গ্রুপের গুলার থেকে নাইট্রো কিন্তু উপরে থাকে, ঠিক আছে? তাহলে এবার বল। কই নাইট্রো তো এখানে তো আমার এখানে সবার নিচে নাইট্রো। কোথায়? ছকে? ওকে, হ্যাঁ, সব কি তোর সামনে আছে এখন? হ্যাঁ। তাহলে ওখানে ছকের মধ্যে ক্লোরিন আছে। ক্লোরিন, ব্রোমিন তারপর নাইট্রো। ক্লোরিন ব্রোমিন তারপর নাইট্রো। হুম, ক্লোরো তারা। একটু দেখো তাহলে তো। আমি ভুলে গেছি, তাহলে ঠিক আছে বল এখন। 1 নাইট্রো 1 নাইট্রো, তারপর 4 ক্লোরোবেনজিন। 4 ক্লোরোবেনজিন, ঠিক আছে? 1 হ্যাঁ, নাইট্রো, তারপর কি হবে? 4 4 ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা তো ইজি, এটা পারার কথা, এটা তো একদম ইজি। সি ডবল এ যেখানে থাকে সেখানে আমাদের একটা খুশি, মুখে একটা হাসি ফুটে ওঠে না? হুম, কারণ কার্ডটা কি বেঞ্চ হয়ে গেছে লাস্টে। কারণ আমরা জানি সি ডবল এইচ এর উপর সবচেয়ে অগ্রগতির ছকে পাওয়ারফুল। কেউ নাই, ঠিক আছে? মেইন কার্যকারী মূলককে এটা নিয়ে ভাবতে হয় না নাকি? হ্যাঁ, দেখি এটার নাম কি হবে দেখি বলতো, পারার কথা। কোথায় দাঁড়াও। ওই যে 4 অ্যামিনো 4 অ্যামিনো, বেঞ্জয়িক। 4 অ্যামিনো বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড, 4 অ্যামিনো বেনজোইক অ্যাসিড কেমনে? কারণ এটা মেইন কার্যকারী মূলক, তারপর কাউন্টিং এখান থেকে হবে 1 2 3 4, কারণ মেইন কার্যকারী মূলক যেখান থেকে আছে সেখান থেকে কাউন্টিং হয় 5 6, তাহলে 4 অ্যামিনো বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? হ্যাঁ, আহ তারপর আরো আছে দেখি, এগুলো কিন্তু আমরা এখনো প্রতিস্থাপন করতেছি। হুম, হুম, মোটামুটি যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আর তুই কিন্তু পারতেছো, পরীক্ষার হলে যেন হুম, পারোস। হ্যাঁ। CH2OH এখন একটু কঠিন, ঠিক আছে? আর এটা হচ্ছে নাইট্রো। কঠিন বলতে আহ তেমন কঠিন না। দেখি এটা কি বলতো এটার নাম কি হবে? মিথানল? হ্যাঁ, এটা কি মিথানল? কোনটা? এটা? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, তাহলে এবার তার নাম বল। আর কি 1 2 3 1 2 3 নাইট্রো 3 নাইট্রো, মিথানল বেনজিন। কাছাকাছি আসছোস, ঠিক আছে? 3 আচ্ছা, নাইট্রো মিথানল বেনজিন বলা যায়, বলতে পারোস, কিন্তু এই নামকরণটা ফিনাইল দিয়ে করতো, ফিনাইল দিয়ে বেনজিনকে আবার ফিনাইল দিয়েও বলা যায়। আচ্ছা, দাঁড়াও। 3 আগে নাইট্রো, ফিনাইল বসবে। হ্যাঁ 3 নাইট্রো, ফিনাইল, ফিনাইল, মিথেন। মিথানল,
আচ্ছা মিথানল। এই ক্ষেত্রে মিথেন কেন বসবে? মিথানল তো একটা ক্লোজ ঠিক আছে ঠিক আছে। ক্লোজ হয়ে গেছে না মিথানল, মানে এটা অ্যালকোহল হুম বুঝিয়ে হুম, দিছি আমি, ঠিক আছে? হ্যাঁ ট্রিনাইট্রাম ফিনাইল মিথানল, ঠিক আছে, বুঝাতে পারছি? হ্যাঁ। তারপর হচ্ছে যে এখন হচ্ছে একটু একটু ব্যতিক্রম জিনিস আমাদেরকে পড়তে হবে। ব্যতিক্রম জিনিস বলতে কোনো ব্যতিক্রম জিনিস না, জাস্ট একটা জিনিস তোকে বুঝতে হবে। দেখি আচ্ছা, এটার নামকরণ কর তো, এটার নামকরণ কর দ্বারা, এটার নামকরণ কর। 4 নাইট্রো 4 নাইট্রো। বেঞ্জয়, না এটা তো এটা কি কি বলতাম এটাকে? আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে কথা, এই যে OH যুক্ত এই স্ট্রাকচারটাকে আমরা একটা নাম দিছিলাম না, বাজারের নাম দিছিলাম না, ফেনল, 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 হ্যাঁ হ্যাঁ। 4 নাইট্রোফেনল, ঠিক আছে? বুঝতে পারছি? ওই হুম যে শুরুর দিকে হুম এবার হুম, বুঝছো বেসিক স্ট্রাকচার গুলো কেন পড়াইছি, ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে আমি যদি আরো দিই, তারপর এখানে ধর, এখানে দিলাম অ্যামিনো, এখানে দিলাম ক্লোরো, ঠিক আছে? দেখি এটার নাম নাম বলতো। 4 ক্লোরো, 4 ক্লোরো, তারপরে অ্যামিনোবেনজিন। না, আচ্ছা এটা কি ইয়ে? যখন যখন একটা বেসিক স্ট্রাকচার পড়াইছি তখন এরকম একটা স্ট্রাকচারের নাম দিছিলাম, ঠিক হ্যাঁ, আছে? অ্যানিলিন, 4 ক্লোরো অ্যানিলিন, এটা অ্যানি কোথায়? এটা তো আগে আগে নামকরণ করেছিল যে। অ্যানিলিন কেন একটু আগে পড়াই না এটা আমি, ওই যে শুরুর দিকে। না, হুম, আহ, হ্যাঁ তো এটা। এটা নাই। না, আচ্ছা তাহলে এখানে এখানে একটা জিনিস ঢুকাই দিই, ঠিক আছে? আহ NH2 এরকম একটা স্ট্রাকচারকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যানিলিন, ঠিক আছে? অ্যানিলিন, বুঝতে পারছি? হ্যাঁ। দাঁড়ান একটু দরজাটা লাগিয়ে দিয়ে আসি। আচ্ছা তারপর দেখ 4 ক্লোরো অ্যানিলিন, এটা বুঝতে পারছিস তো নাকি? আমরা পরবর্তী ইয়াতে যাই তাহলে। আহ তারপরে এটা হচ্ছে যে ধর এখানে একটা অ্যামিনো দিলাম, এটা হচ্ছে নাইট। এখন পারবি না? দেখি নামকরণ বলতো, এটার নামকরণ কি হবে? দাঁড়াও, ইয়ে আর কি, 4 নাইট্রো অ্যানিলিন। 4 নাইট্রো অ্যানিলিন, ভেরি গুড। দেখার সাথে সাথে বলে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। অ্যানিলিন। তারপর হচ্ছে যে কি বলে, COOH, আর এখানে তো COOH, এটার নাম কি হবে? যেহেতু দুইটাই হ্যাঁ COOH আছে তখন কিন্তু ওইক অ্যাসিড এটা হচ্ছে, সরাসরি বলতে পারতেছিস না, ঠিক না? হ্যাঁ। কারণ ওইক অ্যাসিড বললে ও কি দোষ করছে? ওর ওইক অ্যাসিড বলতেছিস নাকি ওর ওইক অ্যাসিড বলতেছিস, ঠিক আছে? ব্যাপার একটা আছে, হ্যাঁ? হুম তো ব্যাপারটা হবে বেনজিন, বেনজিন, বেনজিন 1 2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? এখন তুই বলতে পারছিস ডাইওইক অ্যাসিড বললেই তো হইতো, ঠিক না? হ্যাঁ। কিন্তু বেনজিনের ক্ষেত্রে ওইক অ্যাসিডটা বসে না, মানে দুইটা থাকলে, ঠিক আছে? ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বুঝতে পারছি? হ্যাঁ। তারপর হচ্ছে যে আহ ওয়েজ আছে এখানে একটা, আর এখানে একটা ওয়েজ আছে, দেখি বল এটা নামকরণ কি হবে? বেনজিন 1 3 ডাই কি হাইড্রোক্সি। না, এই ক্ষেত্রে হাইড্রোক্সি, যখন তুই বুঝতেছিস কি এখানে হাইড্রোক্সি ইউজ করতে হবে, তাই না? নামের মধ্যে হাইড্রোক্সি ইউজ করতে হবে, কারণ ওল ইউজ করতে পারছিস না, ঠিক না? না। ওল ইউজ করতে পারছিস, ঠিক যেমন বেঞ্জিনের ক্ষেত্রে ওয়েক ইউজ করতে পারছ নাই, 1 2 ওয়েক ইউজ করতে পারছ, ঠিক সেম ভাবে এখানে 1 2 ওল বলতে পারবি না, ঠিক আছে? তার মানে ওল না বলতে পারলে আরেকটু উপায় আছে, হাইড্রোক্সি, ঠিক না?
আর হ্যাঁ আমরা কি জানি হাইড্রক্সি ওয়ার্ডটা কখনো নামের শেষে ইউজ হয় না, নামের শুরুতে ইউজ হয়, প্রতিস্থাপক হিসেবে ইউজ হইলে তখন হাইড্রক্সি ওয়ার্ডটা ইউজ হয় না। হ্যাঁ তাহলে এটার নাম হবে 1,3 ডাইহাইড্রক্সি বেঞ্জিন। ঠিক আছে, 1,3 ডাইহাইড্রক্সি। কিছু একটু ব্যতিক্রম ব্যতিক্রম থাকবে, ঠিক আছে, কারণ কেমিস্ট্রি ওগুলো একটু আমাদেরকে বুঝে মুখস্থ করতে হবে। মুখস্থ করবি কিন্তু কিভাবে মুখস্থ করবি, বুঝে মুখস্থ করবি, ঠিক আছে। ঠিক আছে। তাহলে 1,3 ডাইহাইড্রক্সি বেঞ্জিন। এটা তো বুঝলাম। আরেকটা নাম ডাকা হয়, ঠিক আছে। তোর যত বেশি ক্লিয়ার হবে তুই তো আরো আরো ক্লিয়ার হবি। আরেকটা সুন্দর নামে ডাকা হয়। একটা জিনিস চিন্তা করতো, এতটুক স্ট্রাকচারকে, হ্যাঁ সরি একটু দেখতো, তুই নিজে বুঝবি এখন। এতটুক স্ট্রাকচারকে আমরা একটা নাম জানি না, ফেনল না? ফেনল। তাহলে এখন নামকরণ কি হবে দেখি বলতো। এটা কি ফেনল, তারপর এটা কি হাইড্রোক্সি? 3 হাইড্রক্সি ফেনল, ঠিক আছে। আচ্ছা। হুম। 3 হাইড্রক্সি ফেনল। কেন নামটা এরকম হয়েছে বুঝে, আশা করি নিজে বুঝে গেছোস, নাকি বুঝাইতে হবে? হ্যাঁ হ্যাঁ। না না। 3 হাইড্রক্সি ফেনল, দেখছো বেসিক জিনিসটা ক্লিয়ার থাকলে তুই কোনো না কোনো ভাবে এটা কি একটা নাম দিয়ে আসতে পারবি, ঠিক আছে। 3 হাইড্রক্সি ফেনল হুম। কেন, কারণ এটাকে এখন প্রধান কার্যকারী মৌলিক হিসেবে ধরলাম। 1 2 3, 3 তে আরেকটা ওয়েজ পড়ছে, এই ওয়েজটাকে এখন আমরা আপাতত প্রতিস্থাপক হিসেবে বলতে পারি, কারণ এটুক একটা ফুল স্ট্রাকচারে আমরা নাম জানি কি ফেনল, ঠিক আছে। হ্যাঁ। ওকে, যদি একটি যৌগে প্রতিস্থাপক হিসেবে একাধিক হ্যালো, আচ্ছা এখানে একটা রুলস পড়তে হবে, ঠিক আছে। রুলসটা আগে পড়াই ফেলি। এটা কি এক্সেপশন? এক্সেপশন, হ্যাঁ অনেকটা, ঠিক আছে। শুধু হ্যালোজেন গ্রুপের জন্য, শুধু কিসের জন্য, হ্যালোজেন গ্রুপের জন্য। হ্যালোজেন গ্রুপ এখানে কোত্থেকে আসে আমি বুঝাচ্ছি। যদি একটি যৌগের প্রতিস্থাপক হিসেবে, যদি একটি যৌগে প্রতিস্থাপক হিসেবে একাধিক হ্যালোজেন থাকে, প্রতিস্থাপক হিসেবে একাধিক হ্যালোজেন থাকে, একাধিক হ্যালোজেন থাকে, একাধিক হ্যালোজেন থাকে, একাধিক হ্যালোজেন থাকে, তবে নাম্বারিং এর সময় অ্যালফাবেটিক্যালি অর্ডার বিবেচনা করি। তবে নাম্বারিং এর সময়, তবে নাম্বারিং এর সময়, নাম্বারিং এর সময় অ্যালফাবেটিক্যালি অর্ডার বিবেচনা করি, ঠিক আছে। অর্ডার বিবেচনা করি। তোদেরকে আমি এখন একটা কথা বলতে যাচ্ছি না, কারণ বলে দিলে তোরা আগ্রহ হারাই ফেলবি, সেই জন্য তাও বলি, আচ্ছা। ঠিক আছে। জৈব যৌগ নোট খাতাটা মিনিমাম 200 পৃষ্ঠা তো হবে স্বাভাবিক, ঠিক আছে। হবে না? হ্যাঁ 200 বা হবে। 150 উপর তো যাবে শিওর, 150 উপর যা। এই 150 উপর 150 পৃষ্ঠার মধ্যে ধর 150 পৃষ্ঠা গেছে, এই 150 পৃষ্ঠার মধ্যে যা যা লেখা থাকবে সব কিন্তু তোর পড়া থাকবে, ঠিক না। হ্যাঁ পড়া থাকা উচিত। পড়া থাকা মানে কি, তুই যোগাযোগের মোটামুটি বস হয়ে যাবি, ঠিক আছে, আমার নোট করলে। এখন বস হওয়ার পর মেডিকেলের জন্য তুই কি 150 পৃষ্ঠা আবার রিভাইজ দিবি? না। তোকে আমি মাত্র 2 পৃষ্ঠা দিব। ওই 2 পৃষ্ঠা থেকে দেখবি যে মেডিকেলের যত যোগাযোগের প্রশ্ন আছে সবগুলো সলভ করতে পারবি, ঠিক আছে। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি তোকে না বলে দিলে ব্যাপারটা হচ্ছে একটা ভয় কাজ করে, সেই জন্য বলে দিছি, ঠিক আছে, যে যোগাযোগ 150 পৃষ্ঠা আবার কিভাবে পড়বো। হুম। হুম হুম। কিন্তু কিছু ন্যামোনিক্স আছে, ন্যামোনিক্স বলতে 2 পৃষ্ঠার একটা ন্যামোনিক্স দিয়ে দিব। ওই 2 পৃষ্ঠার ন্যামোনিক্স থেকে তুই দেখবি যে যোগাযোগের যত এই 150 পৃষ্ঠার মধ্যে যত টপিক ছড়াই ছিটাই আছে, এই ছড়াই ছিটাই টপিক গুলো 2 পৃষ্ঠার মধ্যে আছে, ঠিক আছে। ঠিক আছে। তো মোটামুটি তখন এরকম তুই এইচএস এর জন্য নাই কিছু? এইচএসসির জন্য আছে তো, আছে তো, আমি দিব না। মানে হুম এমসিকিউ আসলে দেখবি যে 2 পৃষ্ঠার থেকে আসতেছে, ঠিক আছে। হুম। কারণ আমি প্রথমে এটা আমি বিশ্বাস করিনি, পরে দেখি যে 2 পৃষ্ঠা পড়লে দেখি যে আমিও মোটামুটি অনেকগুলা এমসিকিউ আমি সলভ করতে পারতেছি। হ্যাঁ, ঠিক আছে, একটু এদিক সেদিক তো থাক, বাইরে থেকে আসবে। 2 পৃষ্ঠায় এত বড় জিনিস কি আটানো সম্ভব কিনা, কি বল? হুম। সম্ভব না। সেই জন্য তোকে এখন থেকে যোগাযোগটা করতে হবে, যেন বাইরে থেকে আসলে তুই এমসিকিউ করতে পারস। এটা শুধু এমসিকিউর জন্য, ওটা আবার ইয়ার জন্য না, সৃজনশীলের জন্য না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এমসিকিউ মেডিকেলে তো শুধু এমসিকিউ আসবে। আচ্ছা, এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা বেঞ্জিন আঁকি, তুই আমি বেঞ্জিন আঁকতে আঁকতে তুই লাইন পড়।
কি লাইন লিখছি, তারপর নামকরণ তুই করবি, করছি। বুঝছস? আচ্ছা, দেখ প্রতিস্থাপক হিসেবে কিন্তু হ্যালোজেন গ্রুপের মৌলগুলো যুক্ত হচ্ছে, ঠিক না? ক্লোরিন, ব্রোমিন, হ্যাঁ, আয়োডিন। দেখি নামকরণ করতো, ওইটার নামকরণ কর। ওয়ান হ্যাঁ বল। ওয়ান ক্লোরো, 3 আয়োডো, বেনজিন। 1 ক্লোরো 3 আয়োডোবেনজিন, ভেরি গুড। লাইন, তার মানে কি লাইন লিখছি এটা তুই বুঝতে পারছিস, তাই না? হ্যাঁ, কারণ সি ওয়ার্ডটা আগে না, আই এর আগে না, তাহলে নামকরণ হবে ক্লোরিন থেকে, ঠিক আছে? ঠিক আছে। আর ক্লোরিন থেকে কোন দিক থেকে, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কেন? কারণ কেন ক্লকওয়াইজ? কারণ আয়োডিনটা ওই দিক থেকে কাছে বসছে, ঠিক না? হ্যাঁ, এরপর একটা নামকরণ করতো। 1 ব্রোমো, 1 4 ব্রোমো, ক্লোরো 4 বেনজিন। ক্লোরো, 4 ক্লোরোবেনজিন, 4 ক্লোরোবেনজিন। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এবার হচ্ছে ত্রিপ্রতিস্থাপক। কি প্রতিস্থাপক? ত্রিপ্রতিস্থাপক। ত্রিপ্রতিস্থাপক, ওকে। ত্রিপ্রতিস্থাপক বেনজিন। আচ্ছা দাঁড়া, তোর সাথে গল্প করতে করতে আমি আগে স্ট্রাকচার গুলো এঁকে ফেলি, তারপর একটা একটা নামকরণ করিস, ঠিক আছে? আচ্ছা, দেখি এটার নামকরণ করতো। এটার নামকরণ তুই কিন্তু শুরুতে বলে ফেলছিলি। এটা হচ্ছে হ্যাঁ, 4 নাইট্রো। 4 না, 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 নাইট্রো। না, না। 2 আচ্ছা আমি বলি, হাইড্রক্সি 4 নাইট্রো ভেরি গুড। বেনজয়িক 2 অ্যাসিড। 2 হাইড্রক্সি 4 নাইট্রো, বেনজয়িক অ্যাসিড। 4 নাইট্রো বেনজিক অ্যাসিড, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কারণ কেন? কারণ হচ্ছে যে এখানে সি ডবল এইচ হচ্ছে অগ্রাধিকার সবার উপরে আছে, তার মানে মেন কার্যকারীমূলক সে, ঠিক আছে? বাকিগুলো প্রতিস্থাপক। এখন প্রতিস্থাপক হিসেবে অ্যালফাবেটিক্যালি এইচ আগে বসে নাইট্রোর আগে, ঠিক না? তাহলে 2 হাইড্রোক্সি 4 হ্যাঁ, হ্যাঁ, নাইট্রো বেনজিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এইটার নামকরণ হ্যাঁ। কি হবে? 1 2 3 4 5 5 অ্যামিনো, 5 অ্যামিনো, ভেরি গুড। 5 ওই অ্যামিনো, 3 ক্লোরো 3 ক্লোরো বেনজালডিহাইড। বেনজালডিহাইড, ভেরি গুড। এখানে আমি জায়গা পাচ্ছি না দেখে নিচে লিখছি, কিন্তু তুই নিচে লিখতে পারবি না, একসাথে লিখতে হবে, হ্যাঁ, ঠিক আছে? বেনজালডিহাইড। তারপর হচ্ছে কোথায়, দেখি এটার নামকরণ কর। এখানে আমি শুধু বলে দিই, এই প্রতিস্থাপকটার নাম হচ্ছে মিথক্সি। মিথক্সি। এটা গত ক্লাসে পড়াইছি, ঠিক আছে? হ্যাঁ, আর মিথক্সি আগে নাকি 4 না আগে মিথক্সি নাকি হাইড্রক্সি? অবশ্যই এইচ আগে না। আচ্ছা, হ্যাঁ। 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি 2 মিথক্সি 2 মিথক্সি বেনজালডিহাইড। 2 মিথক্সি বেনজালডিহাইড। পারছস? তুই নিজেই কিন্তু পারতেছিস হ্যাঁ, এখন, ঠিক আছে? সেজন্য আমি হুম, এগুলা কি বলছিলাম শুরুতে বলে দিছি, এগুলোর কোনো রুলস নেই, হ্যাঁ? হুম। কারণ আমি জানি তুই নিজে থেকে পারবি। অ্যালিফেটিক পারলে হুম, অ্যারোমেটিক হলে অটোমেটিক পারবি। দেখি এটার নামকরণ করতো, কোনটার? এই যে এটার। দাঁড়াও বলতেছি। CH3 তাহলে তো ওটা তো 1 মিথাইল। আচ্ছা, এই স্ট্রাকচারটার কিন্তু একটা নাম আছে, এই স্ট্রাকচারটার, দাঁড়াও, মিথাইল এই থাকলে কি স্ট্রাকচারটার একটা হবে? নাম আছে। 1 মিনিট। এবং 3 স্টার দিয়েছিলাম আমি। কই পাচ্ছি না খুঁজে কেন? 3 স্টার কিউমিন, দিছি, হ্যাঁ? টলুইন, কিউমিন, টলুইন, টলুইন। টলুইন। হ্যাঁ, পাইছি, পাইছি। হ্যাঁ, টলুইন। তাহলে বল এখন নাম, এটার নাম কি হবে? 2 নাইট আ এটা 2 2 4 2 4 ডাইনাইট্রো ডাইনাইট্রো টলুইন। টলুইন, ঠিক আছে? হ্যাঁ, টলুইন, ওকে। তারপর এটার নামকরণ কি হবে? এটার নামকরণ হচ্ছে, আমি একদম তোকে ফার্স্ট বার পড়াইছিলাম ইয়াতে, যখন ফাঁকে ফাঁকে কয়েকটা যৌগের নাম পড়াইতাম, তখন ওই যে ফ্যানের মতো স্ট্রাকচার মনে আছে? হুম। তো ফ্যানের মতো স্ট্রাকচার ওটা বাজার নাম পড়াইছি, তুই এখন আইপ্যাক নাম বল। সিস্টেম সিস্টেম মেনটেন করে তুই আইপ্যাক নাম বল। কোনটার এটার? হুম, কোনটার বলতেছো তুমি? এটার দাঁড়াও বলতেছি। এটা তো 1 2 নাম্বারিং যে কোনো একটা প্রতিস্থাপন থেকে করলেই হবে, ঠিক আছে?
1 1 3 1 3 3 5 3 5 trinitrobenzene. trinitrobenzene, ভেরি গুড। ট্রাইনাইট্রোবেনজিন, তারপর এটার নামকরণ কি হবে? কোনটার? এর পরেরটার? হ্যাঁ, এটা তো ইজি। দাঁড়া এক মিনিট। এটার 2 হ্যাঁ 2 2 4 4 ডাইনাইট্রো ডাইনাইট্রো বেনজানল। বেনজানল না, এটাকে একটা নাম বলে, দাঁড়াও, ফেনল ফেনল। ফেনল ফেনল, ঠিক আছে। এই হ্যাঁ। স্ট্রাকচারটা কিন্তু এই ফেনল, তারপর হচ্ছে টলোইন, ফুল মুখস্থ থাকতে হবে, অনেক এমসিকিউ আসবে, হুম, অনেক এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা। এই ফেনল আর টলোইন নিয়ে, তারপর এটার নামকরণ কর, এটা তো দাঁড়াও ইজি। একটা মিনিট। আমি লিখতেছি যে এজন্য। আচ্ছা, দাঁড়াও বলতেছি। CH3 থাকলে জানি কি বলে? টলুইন। এখানে তো ২ টা আছে। না টলিন, এটা টলিন কেন হবে? একদম প্যারা পজিশনে থাকলে না টলিন বলবো, এটা প্যারা পজিশনে নাই, আচ্ছা। তাই টলিনের হিসাবে আসবে না। ১ ২ ৩ এটা মেইনলি হচ্ছে যে 3 5 হ্যাঁ ডাইমিথাইল বেনজয়িক 3,5 অ্যাসিড। ডাইমিথাইল বেনজয়িক অ্যাসিড, তাই না? হ্যাঁ, 3,5 ডাইমিথাইল বেনজয়িক অ্যাসিড, সবই পারতেছস, ভেরি গুড। থ্যাংক ইউ। বেনজয়িক অ্যাসিড, আজকে কিন্তু পড়া অনেক বেশি, ঠিক আছে, নামকরণগুলো শেষ করি আগে, আচ্ছা, কারণ কালকে থেকে সম্মান শেষ করতে যাচ্ছি। দেখি এটার নাম বলতো, এটার নাম ইজি। আচ্ছা এগুলো হোমওয়ার্ক, কোনটার? তারা আচ্ছা হোমওয়ার্ক দিয়ে দাঁড়াও। দিতে পারে। জাস্ট হ্যাঁ, এখানে আচ্ছা এগুলো সালফোনিক হোমওয়ার্ক জন্য। সালফোনিক অ্যাসিড বলে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ওখানে ছকে আছে তো। এই যে সকে তাহলে SW, ঠিক আছে। আচ্ছা, এটাও পারবি, SW পারবি না? হ্যাঁ পারবো। না থ্রি পারলে ফাইভ বলবো। হাইড্রক্সি 4 অ্যামিনো ম্যাজিক অ্যাসিড, আমি তো দেখেই বলে দিলাম, ঠিক আছে। হুম। এই যে এগুলা SW, এটাও পারবি, SW এটাও। এখানে সালফোনিক অ্যাসিড, 3টা সালফোনিক অ্যাসিড আছে, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? 3টা সালফোনিক অ্যাসিড আসছে তো বুঝলাম। আচ্ছা এখানে প্রশ্নগুলি লিখছি, ওয়েট, প্রশ্নগুলি লিখছি, সেই নিতে আচ্ছা। বলি, এটা মিথাইল হবে, ঠিক আছে। তাহলে কি হবে? 5 মিথাইল 3,5 ডাইসালফোনিক অ্যাসিড, নাকি? হুম, হ্যাঁ। সরি 3,5 বলতেছি। না 1 তো এটা। 5 মিথাইল 1,3 বেনজিন ডাইসালফোনিক অ্যাসিড, ঠিক আছে। কারণ সালফোনিক অ্যাসিড হ্যাঁ, নামটা পরবর্তী হিসেবে ইউজ হয়, ঠিক না? হ্যাঁ। তাহলে 5 মিথাইল 1,3 ডাই কি, সরি এটাকে কি বলা যায়? 5 মিথাইল 1,3 বেনজিন ডাইসালফোনিক অ্যাসিড, ঠিক আছে। ঠিক আছে। 5 মিথাইল মিথাইল, কারণ 5 নাম্বার পজিশনে মিথাইল আছে, 1,3 ডাই, সরি 1,3 বেনজিন ডাইসালফোনিক অ্যাসিড, বেনজিন ডাইসালফোনিক অ্যাসিড, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সালফোনিক অ্যাসিড, আমার খিদা লাগছে মারাত্মক লেভেলের। এটা কবে? সারা ১ ঘন্টা আছে। কিছু খেয়ে নিতে। আর কি খাবার থাক। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের নামকরণ কিন্তু ফুল শেষ, আজকের পর কোনো নামকরণের ক্লাস নাই। এই ফালতু টপিক, আমাদের এই ফালতু টপিক কি কারণ লাগে, কারণ সেম নামকরণ বারবার বারবার পড়াইতে পড়াইতে এগুলো বিরক্ত লাগে, ঠিক আছে, এতগুলো নামকরণ, ঠিক আছে। ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা কি করবো, এখন হচ্ছে আজকে থেকে হচ্ছে আমরা নতুন টপিক পড়বো। এখন নতুন টপিক শুরু হচ্ছে কালকে থেকে, আমরা সমাণু ধরবো, কালকে থেকে আমরা কি ধরবো? সমাণু ধরবো। সমানু। তবে সমাণু ধরার আগে আমাদের একটা ছোট টপিক আছে, এটা জৈব যৌগের ক্ষেত্রে খুবই ছোট টপিক, জৈব যৌগের সংকরায়ন, ঠিক আছে, জৈব যৌগের সংকরায়ন। এখন কথা হচ্ছে সংকরায়ন টপিকটা হচ্ছে মেইনলি আমরা ডিটেলসে কোথায় পড়বো? মেইনলি আমরা ডিটেলসে পড়বো অধ্যায় ৩ এ। ফার্স্ট পেপারের অধ্যায় 3 পর্যাবৃত্ত রাসায়নিক ধর্মে, ওখানে লাস্ট টপিক হচ্ছে সংকরায়ন, ঠিক আছে। আমরা মেইনলি ডিটেলস পড়বো ওখানে। তো জৈব যৌগের ক্ষেত্রে আমরা ওখানেও ঠিকই জৈব যৌগের, আর ওখানে আমরা কি বলবো, জৈব যৌগ অজৈব যৌগ দুনিয়ার যত যৌগ আছে ওগুলো সবগুলো সংকরায়ন ওখানে পড়বো, ঠিক আছে। আর এখানে পড়বো শুধু জৈব যৌগের সংকরায়ন।
এখন জৈব যৌগ সংকরণ এখানে খুব একটা আহামরি টপিকে দেওয়া নাই, ঠিক আছে? আহামরি টপিকে দেওয়া নাই এবং এখান থেকে শুধু এমসিকিউ আসবে। তো আমরা সংকরণ যদি এখন আমি যদি এই সংকরণ টপিকটা যদি এখন ডিটেলসে পড়াতে যাই, তো মিনিমাম 3 ক্লাস নেওয়া লাগবে, ঠিক না? ঠিক যেমনটা আমি ঠিক। ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার পড়ালে ওখানে আমি 3 ক্লাস নিব সংকরণের উপর, বুঝতে পারছি? হুম। এখন তুই বল, এখন জৈব যৌগের মধ্যে সংকরণ টপিকটা ওভাবে নাই, যতটুক জানার ওটুক জানলে হবে কিনা? হবে। হবে না? হবে। হুম। কারণ শুধু শুধু জৈব যৌগের লেকচার বাড়ায় লাভ আছে? জৈব যৌগের লেকচার বাড়ায় লাভ নেই। আমরা সংকরণ টপিকটা লেকচার বাড়াবো কোথায়? ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার যখন পড়বো তখন ওখানে, ঠিক ঠিক আছে? হ্যাঁ। যদিও আমরা হাইব্রিডাইজেশনের উপর বা সংকরণের উপর ফার্স্ট পেপারে যা পড়াইছি ওই ওগুলো রেকর্ড করা আছে, 2টা ক্লাস লাগছে, 2 ঘন্টা 2 ঘন্টা 2টা ক্লাস লাগছে, ঠিক আছে? আচ্ছা। তো তোর যদি মন চাই সংকরণ টপিকটা দেখে আসতে পারো, ঠিক আছে? তবে আমি এখন যেহেতু জৈব যৌগ সংকরণ পড়াই দিছি, আমি ওভাবে ডিটেলস পড়াবো না, বুঝতে পারছি? হুম। যতটুক জানার ওটুক পড়াবো, ওটুক পড়লেই হবে। জৈব যৌগের ক্ষেত্রে এখান থেকে জৈব যৌগের ক্ষেত্রে শুধু এমসিকিউ আসে। সংকরায়ন, আচ্ছা, প্রথমত সংকরায়ন জিনিসটা কি আমরা একটু সহজে বলি, ঠিক আছে? সহজে বললে, আচ্ছা, এটা গল্প শোনাই কেমন? আচ্ছা। ধর তোর বাসা, এটা হচ্ছে তোর বাসা, এটা হচ্ছে তোর বাসা। এখন বাসায় তুই একলা আসোস। এখন তোর বাসায় কয়জন আসে? 3জন বন্ধু আসে। কয়জন আসে? 3জন বন্ধু আসে তোর, ঠিক আছে? আর তুই সহ কয়জন? এখন তুই একজন আসোস না বাসার মধ্যে? তাহলে এখন মোট কয়জন হয়েছে? 4 জন। 4 জন। এখন হয়েছে মোট 4 জন। এখন হচ্ছে মোট 4 জন। এখন বাসার মধ্যে তোর কোনো খাবার নেই, ঠিক আছে? তুই গেলি বাজারে। তুই কোথায় গেছিস? মাঝে। বাজারে। বাজার সব বন্ধ। আসলে তো এরকম কোনো ঘটনা ঘটবে না, ঠিক না? বাজার কি সব বন্ধ হয় এরকম হয়? না। জাস্ট তোকে একটা কাহিনী বলতেছি আর কি, বানোয়াট কাহিনী, ঠিক আছে? বাজার গেলি, বাজারে গেলি দেখলি শুধু একটা দোকান খোলা। কয়টা দোকান খোলা? একটা দোকান খোলা। একটা দোকান খোলার পর ওখানে একটা দোকানে যখন গেলি তখন দেখলি যে ওখানে কোনো আইটেমই নেই, শুধু আলু আছে। কয়টা আলু আছে? 4টা আলু আছে। কয়টা আলু আছে? 4টা। 4টা আলু আছে, ঠিক আছে? এখন 4টা আলুর মধ্যে একটা আলু মোটা, ঠিক আছে? আরেকটা আলু কি মিষ্টি, বুঝতে পারছি? হুম। আরেকটা আলু লম্বা, আরেকটা আলু ছোট ছোট। এখন যেহেতু কিছু করার নাই, তুই এই 4টা আলু কিনে ফেললি, ঠিক আছে? 4টা আলু কেনার পর তুই কি করলি? এই 4টা আলুকে তোর বাসায় নিয়ে গেলি, বাসায় নিয়ে গেলে কি করলি? আলু ভর্তা বানালি। কি বানালি? হুম। আলু ভর্তা বানাইছে। দেখছো বন্ধু আসছে, এতদিন পর তুই খাওয়াচ্ছিস আলু ভর্তা। ফ্রেঞ্চ ফ্রাই বানালেই হয়। না, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই বানালেও হতো, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু আমরা আলু ভর্তা করলাম, আলু ভর্তা করলাম একটু বুঝার সুবিধার্থে, ঠিক আছে? কি বানালাম? আচ্ছা। আলু ভর্তা বানালাম। হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইও হয়, ঠিক আছে? আলু ভর্তা হুম। বানালাম। এখন এই আলু ভর্তা তুই সহ খাইলি, ঠিক আছে? প্রথম জনের প্লেটে বেড়ে দিলি, দ্বিতীয় জনের প্লেটে বেড়ে দিলি, তৃতীয় জনের প্লেটে বেড়ে দিলি। এখন তুই সহ 4 জন না? তোর নিজের প্লেটও হুম। বেড়ে নিলি। এখন একটা কথা বলতো, ও যে আলু ভর্তা পাইছে ও ঠিক সেম আলু ভর্তা পাইছে না? হুম। ও ঠিক সেম আলু ভর্তা পাইছে না? হুম। ও ঠিক সেম আলু ভর্তা পাইছে না? দুজনের প্লেটের মধ্যে কি পার্থক্য হবে? মানে আলু ভর্তার মধ্যে কোনো পার্থক্য আছে? না। ও আলু ভর্তা খাইতেছে, যে স্বাদের আলু ভর্তা খাইতেছে ও ঠিক সেম স্বাদেরই আলু ভর্তা খাইতেছে, তাই না? হ্যাঁ। একটু বুঝছস কিনা বল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা যে আলুগুলা মিশাইছি এগুলা কি সেম আলু ছিল? একটা মোটা আলু ছিল, না। একটা মিষ্টি আলু ছিল, একটা লম্বা আলু ছিল, একটা ছোট আলু ছিল, তাই না? হ্যাঁ। সবগুলা মিশে একটা আলু ভর্তা করছি, এখন সবগুলা খাইতে এখন সেম হইতেছে, তাই না? হুম। এই জিনিসটাকে আমরা সংকরের সাথে তুলনা করলে আমরা যদি বলি এনার্জির সাথে, ঠিক আছে? মানে ডিফারেন্ট হুম। আলু ছিল, ডিফারেন্ট স্বাদের আলু ছিল, এখানে ডিফারেন্ট স্বাদের আলু ছিল, এখন কিন্তু সেম স্বাদের আলু ভর্তা খাইতেছে সবাই, তাই না? হ্যাঁ। ডিফারেন্ট স্বাদের মোটা আলু
স্বাদ একরকম, হয়তো মিষ্টি আলুর স্বাদ একরকম, লম্বা আলুর স্বাদ একরকম, ছোট আলুর স্বাদ একরকম। এখন ডিফারেন্ট স্বাদের আলুগুলাকে যখন একসাথে মিশাইছি, এখন সবাই সেম স্বাদের একটা আলু খাইতেছে না? একটু বুঝছস কিনা? হ্যাঁ এই যে এটাকে যদি এখন আমরা এনার্জির সাথে তুলনা করি, ডিফারেন্ট এনার্জির অরবিটালকে, ডিফারেন্ট এনার্জি অরবিটাল গুলাকে, ঠিক আছে, সেম এনার্জি অরবিটালে পরিণত করলে, ঠিক আছে, সেম মানে এক এক অরবিটাল, যেমন এস অরবিটালের শক্তি একরকম, পি অরবিটালের শক্তি একরকম না? হ্যাঁ কিন্তু এখন কি করব, এস আর পি মিলাই দুইটা অরবিটালে তৈরি করব, কিন্তু এখন দুইজনের অরবিটালের শক্তি কি হবে, সেম, সেম এনার্জি অরবিটাল, সেম এনার্জি অরবিটাল, এই যে তৈরি করার যে প্রসেস, এই যে ডিফারেন্ট এনার্জি অরবিটাল থেকে সেম এনার্জি অরবিটাল পরিণত হওয়ার যে প্রসেস, ঠিক আছে, প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলবো, এই শঙ্করায়ন। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। বুঝতে পারছি? হ্যাঁ ব্যাপারটা আরো বুঝবো, ঠিক আছে, আরো বুঝবো। আচ্ছা, সংকরায়ন কাকে বলে, সংকরায়ন কাকে বলে, এটা যদি আমি লিখে ফেলি ভিডিওটা। আচ্ছা, তাহলে কি, যে প্রক্রিয়ায় ভিন্ন শক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল সমূহ, অরবিটাল মানে কি, এস অরবিটাল, পি অরবিটাল, ঠিক না? হুম আমি দুটো এসপিডি। উদাহরণ দিচ্ছি আর কি, এসপিডি। এই অরবিটাল গুলো পরস্পরকে অতিক্রম করে সম্পূর্ণ নতুন আর সমশক্তি সম্পন্ন ভিন্ন আকৃতি অরবিটাল সৃষ্টি করে, ঠিক আছে, তাকে সংকরায়ন বলে। বলা হয় যে এই প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটালকে সংকরিত অরবিটাল বা হাইব্রিড অরবিটাল বলে। আমি যদি শর্টকাট কথা বলি, এটা এস অরবিটাল না? হ্যাঁ আর পি অরবিটাল কি, পি অরবিটাল কিন্তু তিনটা, একটা পি এক্স চিন্তা। অরবিটাল, একটা পি ওয়াই, একটা পি জেড। এগুলো কিন্তু শুরুতে বুঝে আসার কথা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা পুরাটা কিন্তু অরবিটাল না, এটা পুরাটা কিন্তু অরবিটাল না, এটা অরবিটাল সেট, হ্যাঁ হ্যাঁ এটা অরবিটাল সেট। অরবিটাল হচ্ছে এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, জিনিসটা হ্যাঁ জানোস তো? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে একটা অরবিটালে কিন্তু দুইটা ইলেকট্রন থাকতে পারে, ঠিক না? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। একটু বুঝছস কিনা বলতো? হুম কোনো কারণে। আর একটা পরমাণু যখন বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তখন ওর অরবিটাল গুলো অবশ্যই হাইব্রিড হইতেই হয়, এটা পরমাণুর ধর্ম। হুম এখন হুম আমি যদি মিথেনের কথা বলি, আমি যদি এখন মিথেনের কথা বলি, ব্যাপারটা বুঝাই বললে হয়ে যাচ্ছে, একটা এক্সাম্পল দিলে, ঠিক আছে? আচ্ছা ধর মিথেন, ধর কি, মিথেন, ঠিক না? হ্যাঁ মিথেনের মধ্যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6, আর হাইড্রোজেন হ্যাঁ পারমাণবিক সংখ্যা কত, 1, তাই না? হ্যাঁ হ্যাঁ কার্বনের নরমাল ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 টু 2p3, টু ঠিক আছে? হ্যাঁ অবশ্যই কার্বন যখন মিথেনের সাথে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এটা শুধু কার্বনের ক্ষেত্রে না, কোনো পরমাণু যখন অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় যে বন্ধন গঠন করতে হবে, ওই বন্ধন গঠনের হুম সময় অবশ্যই তার শেষ অরবিটাল বলতে শেষ শক্তি স্তরের অরবিটাল গুলোকে কি হইতে হয়, হাইব্রিড হইতে হয়, হুম, ঠিক আছে? আচ্ছা হুম হুম কেন হাইব্রিড হইতে হয় আমি তোকে বলতেছি, এটা সবার ক্ষেত্রে, ঠিক আছে, আচ্ছা সবার ক্ষেত্রে। প্রথম কথা, ওকে অবশ্যই উত্তেজিত হইতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে ওকে উত্তেজিত হইতে হবে, নাহলে ও বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে না। হুম, তাহলে হ্যাঁ উত্তেজিত হলে আমরা কি জানি, 1s2 2s2, সরি 2s2 কেন, 2s1 হয়ে যাবে। উত্তেজিত হলে কি হয়ে যায়, একটা অরবিটাল, একটা ইলেকট্রন পরের অরবিটালে চলে আসে, তাই না? 2s1 হ্যাঁ 2p3 হয়ে যায়। এগুলো ছোট গেলে পড়ে আসছস না? হুম আমি যদি শেষ অরবিটাল নিয়ে কথা বলি, কারণ আমাদের কাজ হচ্ছে শেষ শক্তি স্তর নিয়ে, 2 নম্বর শক্তি স্তর, ঠিক না? এখানে শেষ হ্যাঁ শক্তি স্তর কোনটা, শেষ শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর না? হ্যাঁ 2 নম্বর শক্তি স্তর, উপশক্তি স্তর আছে এস একটা আর 3টা পি, তাই না? কারণ পি তো 3টাই হয়, পি এক্স পি ওয়াই পি জেড, তাই না? হ্যাঁ শুরুর দিকে এখানে একটা ছিল, এখানে একটা ছিল, তাই না? হুম আর এস এর মধ্যে আরেকটা ছিল, এটাকে বাইরে লিখছি এই কারণে, কারণ এখন যখন উত্তেজিত করছি, এটা কোথায় যাবে, এখানে যাবে না? হ্যাঁ উত্তেজিত হয়ে, একটু বুঝছস কিনা বল?
বুঝছি। একটু বুঝছস। এখন S এর শক্তি একরকম, P এর শক্তি আরেক রকম, তাই না? এই যে হ্যাঁ, S এর শক্তি একরকম, px, py, pz একরকম। হ্যাঁ, এখন হাইড্রোজেনে কি আছে? হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় শুধু 1s2, তাই না? আর তো কিছু নেই, শুধু s অরবিটালই না, আছে। 1s1 না। 1s1, সরি, 1s1, হুম, 1s1। তার মানে চারটা হাইড্রোজেন, মিথেনে কি হয়েছে? চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, দেখতো মিলছে কিনা? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই না? হুম, জিনিসটা বুঝছো তো? কারণ আমরা কি হ্যাঁ, বলছিলাম, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, অনলি কয়টা? দুইটা ইলেকট্রন। হ্যাঁ, তার মানে এই অরবিটাল যদি আরেকটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চায়, আরেকটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাহলে এই অরবিটাল অবশ্যই একটা থাকতে হবে, আরেকটা ওর থেকে গ্রহণ করবে, তাহলে দুইটা ফিল আপ হয়ে হুম, যাচ্ছে। ঠিক সেম ভাবে ওরও একটা থাকতে হবে, ওরও একটা থাকতে হবে, ওরও একটা থাকতে হবে, একটা না থাকলে তো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, পারবে? না, তাই বন্ধন গঠনের সময় অবশ্যই উত্তেজিত হতে হবে, উত্তেজিত হলে তবে এর বিজোড় ইলেকট্রনের বিন্যাসটা দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, একটু বুঝছস কিনা? হ্যাঁ, তার মানে ওর হাইড্রোজেন ওর একটা ইলেকট্রন এখানে শেয়ার করছে, তাহলে এই অরবিটাল দুইটা হয়ে গেছে, ওর হাইড্রোজেন ওকে দুইটা একটা শেয়ার করছে, তাহলে এই অরবিটালও দুইটাই গেছে, এই অরবিটালও দুইটাই যাবে, এই অরবিটালও দুইটাই যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল কর, ওর শক্তি একরকম, ওর শক্তি একরকম, ওর শক্তি একরকম, না ওর শক্তি একরকম, আবার তিনটার শক্তি একরকম, তাই না? হ্যাঁ, আর তিনটা আবার পি অরবিটাল। এখন কথা হইতেছে যে কিন্তু ওরা সবাই কিন্তু 2 নাম্বার শক্তি স্তরের অন্তর্ভুক্ত, তাই না? হ্যাঁ, 2s1 2p3 না, 2 নাম্বার শক্তি স্তরের অন্তর্ভুক্ত না? হ্যাঁ, তাহলে 2 নাম্বার শক্তি স্তরের যেটা অন্তর্ভুক্ত, পরমাণুর একটা ধর্ম হচ্ছে যে ওর শেষ শক্তি স্তরের মধ্যে যতগুলো উপশক্তি স্তর আছে, এই উপশক্তি স্তরগুলো যে বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে, সবগুলো উপশক্তি স্তর সেম শক্তি দিয়ে করবে। ঠিক আছে? মানে সেম শক্তি, আচ্ছা, বুঝছি। সেম শক্তি দিয়ে করবে। ঠিক আছে? এখন ব্যাপারটা যখন কি হয়, তখন এস আর এই তিনটা পি অরবিটাল মিলে চারটা নতুন অরবিটাল তৈরি করে। বুঝতে পারছি? হ্যাঁ, এই এস অরবিটালটা আমি যদি অন্য কালার দিয়ে দিই, এই এস অরবিটালটা আর এই তিনটা পি অরবিটাল মিলে চারটা নতুন অরবিটাল তৈরি করবে, সমসংখ্যক অরবিটাল তৈরি করবে কিন্তু। মনে আছে? আমি তোকে বলি, আলু ভর্তা করছিলাম না একটু আগে? হ্যাঁ, এখানে চারটা অরবিটাল, এখানে কয়টা অরবিটাল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা অরবিটাল আছে না? হ্যাঁ, এক একজনের শক্তি ভিন্ন, তাই না? হ্যাঁ, কিন্তু এখন এই চারটা অরবিটালকে আমরা ভর্তা বানাবো, একসাথে ভর্তা বানাবো। ঠিক হুম, আছে? ভর্তা বানায় ফেলার পর চারটাই নতুন অরবিটাল তৈরি করবো। চারটায় কি তৈরি করবো? নতুন অরবিটাল তৈরি করবো। এই যে চারটা নতুন অরবিটাল তৈরি করছি, দেখছস? হুম, তিনটা, চারটা নতুন অরবিটাল তৈরি হয়েছে না? এখন পার্থক্য কোথায় জানোস? এখন চারটার শক্তি সেম। ঠিক আছে? হুম, ওর শক্তিও যেমন sp3, ওর শক্তিও ঠিক sp3, ওর শক্তিও ঠিক sp3, ওর শক্তিও ঠিক sp3। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, নাম কেন sp3? কারণ এই চারটা অরবিটাল একটা s অরবিটাল আর তিনটা p অরবিটালের মিশ্রণে তৈরি হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, মিশ্রণে তৈরি হয়ে যাওয়ার পর একটা বড় অরবিটাল তৈরি হয়েছে, এখন বড় অরবিটালকে আবার 4 ভাগ করছি। ঠিক আছে? হুম, ব্যাপারটা ফিল করতে পারছস? হ্যাঁ, এখন হইতেছে কি, এটাই তো সংকরায়ন, এটা সংকরায়ন না? হ্যাঁ, এখন যখন হাইড্রোজেন ওর সাথে অ্যাড হবে, এখন যখন হাইড্রোজেন ওর সাথে অ্যাড হবে, হাইড্রোজেন অ্যাড হবে, সবগুলো কিন্তু সমান শক্তি দিয়ে অ্যাড হবে না? হুম, এটা হচ্ছে সংকরায়নের ঘটনা। ঠিক আচ্ছা, আছে? বুঝছি। হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝাতে পারছি আমি? হ্যাঁ, হ্যাঁ, এখন আগে ছিল চারটা অরবিটাল, এই যে চারটা এস, তিনটা পি অরবিটাল, কিন্তু এক একজনের শক্তি এক এক রকম ছিল। কিন্তু এখন কি হয়েছে, চারটা অরবিটাল মিলে আরো চারটা অরবিটাল তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এখন সবগুলো অরবিটাল শক্তি এক এক। ঠিক আছে? আর এই ধরনের হুম, সংকরায়নকে কি বলা হয়? sp3, কারণ এখানে একটা SPG এস আছে। আর তিনটা পি অরবিটাল মিলে হয়েছে। হ্যাঁ, আর একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, এটা জি অরবিটাল হোক, ঠিক আছে, সংকরিত অরবিটাল হোক আর ই অরবিটাল হোক। জিনিসটা ফুল ক্লিয়ার কিনা বল? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। এখন আমি বেশি পেঁচাতে যাচ্ছি না, বুঝছো? কারণ এখানে বেশি পেঁচালে লাভ নেই। আচ্ছা,
ওকে। আচ্ছা, আমি এখানে কিওয়ার্ড লিখে দিলে তাহলে ব্যাপারটা মোট কথা থাকলো। আর ওদের মধ্যে এই যে আমি যদি লিখি ওদের মধ্যে কি শক্তি ভিন্ন, ঠিক না? হ্যাঁ। শক্তি ভিন্ন ছিল, তাহলে কিওয়ার্ড দেখলে বুঝবি না কি বুঝেছিলাম। আর এখন ওদের মধ্যে কি, ওদের মধ্যে শক্তি একই। জিনিসটা কি হয়েছে আশা করি একটু এই কিওয়ার্ড দেখলে বুঝে যেতে পারবি। শক্তি একই, ঠিক আছে। এইটা হচ্ছে শঙ্করায়নের ঘটনা ঘটছে। হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমরা শঙ্করায়নের প্রকারভেদ, শঙ্করায়নের প্রকারভেদে চলে যাবো, ঠিক আছে। শঙ্করায়নের প্রকারভেদ, তারা কি গেটে বলে দিয়ে আসি তারা। ওকে, আমি আসতেছি, দাঁড়াও। ওকে, শঙ্করায়নের প্রকারভেদ। আচ্ছা দেখ, একটা শঙ্করায়ন হতে পারে sp3, যেটা একটু আগে দেখে আসছি, ঠিক আছে, sp3, ঠিক আছে। আরেকটা হতে পারে sp2। sp2 দ্বারা কি বোঝাচ্ছে, একটা s অরবিটাল দুইটা p অরবিটাল মিলে তিনটা নতুন অরবিটাল তৈরি করছে, তাই না? হ্যাঁ। আর sp মানে একটা s আর একটা p অরবিটাল মিলে। আর হইতে পারে sp3d হইতে পারে না, আবার sp3d2 হইতে পারে, ঠিক আছে, d2। এখন কথা হচ্ছে যে আমাদের জৈব যৌগের ক্ষেত্রে শুধু একটু কাজে লাগে, ঠিক আছে, একটু কাজে লাগবে জৈব যৌগের, কারণ জৈব যৌগ মানে কি কার্বন, কার্বন অবশ্যই থাকবে, তাই না? হ্যাঁ। একটু একটু আমাদের লাগবে না, ঠিক আছে, কার ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে, ক্ষেত্রে। জৈব যৌগের ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। আমাদের শুধু তিনটা সংকরায়ন কাজে লাগে, একটু বুঝছিস কিনা বল। বুঝছি। এখন আমাদেরকে আরো কিছু জিনিস বুঝতে হবে, বন্ধন, এগুলো যদিও ফার্স্ট পেপারে পড়া। বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটা কি পাই বন্ধন। পাই বন্ধন, ঠিক আছে, সিগমা বন্ধন আরেকটা পাই বন্ধন, পাই বন্ধন, পাই বন্ধন। সিগমা বন্ধনকে কিভাবে প্রকাশ করে, এভাবে, তাই না? আর পাই বন্ধন হ্যাঁ। কিভাবে প্রকাশ করে। ওকে, সিগমা বন্ধন, পাই বন্ধন। আর সিগমা বন্ধন মানে কি সামনাসামনি যে বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে পাশাপাশি যে বন্ধন, ঠিক না? এগুলো তো পারার কথা, আশা করি পারস না। হ্যাঁ। 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 সামনাসামনি যে বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে মানে কি পাশাপাশি যে বন্ধন, পাশাপাশি যে বন্ধন। ওকে, আচ্ছা, আমরা যদি এখন একটু উদাহরণ এক্সাম্পলে যাই, ঠিক আছে, জাস্ট ইথেন, ইথেন নিলাম, ঠিক আছে, ইথেন একটা জৈব যৌগ না? হ্যাঁ। তাহলে ইথেনকে আমরা গাঠনিক সংকেতে এভাবে লিখতে পারি না, সি বন্ড সি, এইচ এইচ এইচ, লিখতে পারি কিনা বলতো? পারি। পারস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতো, এখানে সিগমা বন্ড কয়টা আছে দেখি বলতো, তুই তো বহুত কিছু পারস, দেখি সিগমা বন্ড কয়টা আছে দেখি বল। দাঁড়াও, সিগমা হচ্ছে সামনাসামনি, পাই তো, পাই এটা হলো, আর সিগমাটা কি? সিগমা বন্ড দাঁড়াও, কয়টা পারবি না, তাই তো? না না, এটা একটা কম সিগমা আছে। বন্ড না, সামনাসামনি না? সামনাসামনি আছে। আচ্ছা, এটা একটা কার্বনের সামনাসামনি, কার্বনের পাশাপাশি। হ্যাঁ, তাহলে কত, এটা একটা, দুইটা, একটা, তিনটা, দুইটা, চারটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, পাঁচটা, ছয়টা। ছয়টা সিগমা বন্ড আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ, ছয়টা। ওইটা তো পাশে ওই হাইট, ওটা কি দোষ করছে? সাতটা, ভেরি গুড, আমি ইচ্ছা করে সাতটাই ভুল তো। বলছি, ঠিক আছে, সিগমা বন্ড কয়টা, সাতটা, ঠিক আছে। পাই বন্ড এখানে আছে, এখানে কোনো পাই বন্ড নাই। হুম, হুম। আমি তোকে কিছু বেসিক ক্লিয়ার করতেছি আগে আমি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা নেক্সট পেজে যাই, আমরা যদি বলি ইথিন সিএস2, সিএস2, ঠিক আছে, এখানে কি হবে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা এটার গাঠনিক সংকেত এবার লেখা যায় না? হ্যাঁ। দেখি বলতো এখানে সিগমা বন্ড কয়টা আছে? এখানে সিগমা হচ্ছে সামনাসামনি, হুম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সিগমা বন্ড কয়টা? পাঁচটা। পাঁচটা,
ঠিক আছে? পাই বন্ধন কয়টা? পাশাপাশি কার্বন কার্বন একটা না মাঝখানে এটা? পাই বন্ধন এটা কি একটা। হবে? ঠিক আছে, হ্যাঁ। বেসিক ক্লিয়ার করে তোকে আমি বলি, কোন একটা যোগের সাথে যোগের মধ্যে প্রথম বন্ডটা অবশ্যই কি হবে? সিগমা। সিগমা। প্রথম বন্ডটা অবশ্যই কি হবে? সিগমা। ধর হাইড্রোজেনের সাথে কার্বন বন্ড করছে, ওর অবভিয়াসলি প্রথমে একটা সিগমা বন্ড দিয়ে যুক্ত হইতে হবে, তারপর পাই বন্ডের হিসাব আসবে। ঠিক আছে? আচ্ছা। এটা শুধু হাইড্রোজেনের সাথে না, একটা কার্বনের সাথে একটা কার্বন যুক্ত হয়েছে, অবশ্যই এখানে একটা সিগমা বন্ড দিয়ে যুক্ত হইতে হবে, শুরুতে সিগমা বন্ড দিয়ে যুক্ত হইতে হবে। ঠিক আছে? এরপর পাই হ্যাঁ। বন্ডের কথা আসবে। এটা আচ্ছা। বুঝছস কিনা বল? হ্যাঁ। শুধু সিগমা বন্ডের কথা আসবে, তারপর পাই বন্ডের কথা আসবে। আবার এটাও ফ্যাক্ট যে একবার যখন সিগমা বন্ড গঠন করে ফেলবে, ওখানে শুধু একটা সিগমা বন্ড থাকবে। যেমন কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা সিগমা বন্ড সম্ভব, কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা বন্ডই সম্ভব। একটা সিগমা বন্ড হয়ে গেলে বাকি যা থাকবে সব পাই বন্ড। ঠিক আছে? এখন দেখতো কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা মাত্র বন্ড আছে, তাই না? হুম। একটা মাত্র বন্ড অবশ্যই সিগমা বন্ডই হবে, কারণ সিগমা বন্ড ব্যতীত তো আর অন্য বন্ড গঠন পসিবলই না। ঠিক না? হুম। তখন একটা মাত্র বন্ড আছে, ওই একটা মাত্র বন্ড হচ্ছে সিগমা বন্ড। এখানে একটা মাত্র বন্ড আছে, ওই একটা মাত্র বন্ড সিগমা বন্ড। এখানে একটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, তাই না? হ্যাঁ। আবার কার্বন কার্বন যে যুক্ত হয়েছে, প্রথমে কি দিয়ে যুক্ত হইতে হবে? অবশ্যই সিগমা বন্ড দিয়ে যুক্ত হইতে হবে না? তো হুম। এই দুইটা বন্ড থেকে আমি ধরে নিলাম এই প্রথমটা সিগমা বন্ড। ঠিক আছে? তাহলে মোট কত হলো? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে? হ্যাঁ। বাকি এই বন্ডটা বাকি আছে না? হুম। এই বন্ডটা কি? অবশ্যই পাই বন্ডই হবে। ঠিক আছে? হুম। সিগমা বন্ড ছাড়া বাকি যা আছে সবগুলো কি হবে? পাই বন্ড হবে। হ্যাঁ? এখন তোকে যদি একটা বেসিক নলেজ থেকে প্রশ্ন করে দেখি, বলতো এখানে সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা? এখানে সিগমা বন্ড হচ্ছে একটা। একটা। পাই বন্ড কয়টা? একটা। এখানে কো- দাঁড়াও। তিনটা বন্ডের সিগমা মধ্যে। একটা হলে ২ টা পাই হবে। হ্যাঁ, সিগমা একটা হলে দুইটা পাই হবে। প্রথমটা অবশ্যই হুম। সিগমা দিয়ে যুক্ত হয়েছে, ওরা প্রথমটা অবশ্যই সিগমা দিয়ে যুক্ত হইতে হবে, নাহলে পাই আসবে না। বাকি যা থাকবে সব পাই। বুঝতে পারছি? হুম। বাকি যা থাকবে বাকি দুইটা আছে না, এই দুইটা আছে না, এই দুইটা পাই, পাই বন্ডে যুক্ত। ঠিক আছে? ব্যাপারটা আমি আরেকটু ফিল করাই। এটা কার্বন, কার্বনের চার হাত না? চার হাত। এই কার্বনের চার হাত। এই চার কার্বন এই যে সামনাসামনি অতিক্রমণ করছে না দুইটা অরবিটালে? হুম। হুম। কিন্তু বাকিগুলো কি এখন সামনাসামনি অতিক্রমণ করা কখনো পসিবল? না। তাহলে এগুলো কি হবে? এই যে পাশাপাশি বন্ধন, এটাকে বলে পাই বন্ড। ঠিক আছে? বুঝছি। তার মানে এটা যদি না হইতো, এই জিনিসগুলো কখনো হইতো না, হইতো? না। এটা হয়েছে বলে বাকিগুলো হবে। তার মানে সিগমা বন্ড একটাই সম্ভব, একটাই সিগমা বন্ড সম্ভব, তবে শুরুটা অবশ্যই সিগমা বন্ড, বাকি যারা থাকবে এগুলো পাই বন্ড। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? হ্যাঁ। ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার? যেটা একটার উপর একটা গেছে ওটা সিগমা বন্ড। হ্যাঁ। হুম। দেখি বলতো এখানে সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা? একটা সিগমা একটা পাই। একটা সিগমা একটা পাই। ক্লিয়ার হয়েছে কিনা বল? হ্যাঁ। ওকে, দেখ ক্লিয়ার হয়েছে। এখন একটা নোট লেখ। নোট, নোটটা হচ্ছে একটা যোগে যতটা সিগমা বন্ড থাকে ততটাই সংকরায়ন সংখ্যা। ঠিক আছে? বুঝেছ তাই কিছু, তাই তো? যতটি। একটু দাঁড়া, একটু উম, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এটা একটু সাজাই লিখলে এভাবে লেখা যায়। ঠিক আছে? একটা যোগে কোনো কার্বনে কোনো কার্বন কোনো কার্বন যতটি সিগমা বন্ড কোনো কার্বন যতটি সিগমা বন্ড দিয়ে যুক্ত। ঠিক আছে? কোনো কার্বন, আচ্ছা কোনো কার্বন যতটি সিগমা বন্ড থাকে, কোনো কার্বনে যতটি সিগমা বন্ড থাকে, কোনো কার্বনে যতটি সিগমা বন্ড থাকে, সিগমা বন্ধন থাকে, সীমা বন্ধন থাকে,
তাই সংকরিত অরবিটাল সংখ্যা, তাই তার সংকরিত অরবিটাল সংখ্যা, তাই তার সংকরিত অরবিটাল সংখ্যা, সংকরিত অরবিটাল সংখ্যা। জিনিসটা আমি এক্সাম্পল দিলে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাই তার সংকরিত অরবিটাল সংখ্যা। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এখন টপিকটার নাম, এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে? এমসিকিউ আসে। আচ্ছা নাম্বার দ্বারা চিহ্নিত কার্বনগুলোর সংকরায়ন নির্ণয়, চিহ্নিত কার্বনগুলোর সংকরায়ন নির্ণয়। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। আচ্ছা, ব্যাপারটা কেমন? আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখি তোকে করতে দিই, কেমন? পারস আচ্ছা কিনা। CH3 C ট্রিপল বন্ড CH, ঠিক আছে? এখানে ওরা নাম্বারিং করে দিছে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। তোকে বলছে 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বনের সংকরণ নির্ণয় করো। কেমন পারবি নির্ণয় করতে? এটা এসপি প্রথমে গাঠনিক সংখ্যাটা একই লিখে সাথে ফেলতে হবে। দুইয়ের প্রথমে গাঠনিক সংখ্যাটা লিখে ফেলি, ঠিক আছে? আচ্ছা ও আচ্ছা এইভাবে করে লিখতে হবে তো মিলছে কিনা দেখতো, গাঠনিক সংখ্যা হয়েছে? হয়েছে, হাইড্রোজেন হ্যাঁ ঠিক হয়েছে আছে? এখন তোকে বলছে যে এই যে 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বন আলাদা করে সংখ্যা নির্ণয় কর। 1 নাম্বার কার্বনের সংখ্যাটা কত, 2 নাম্বার কার্বনের সংখ্যাটা কত, দেখি বলতো। দাঁড়াও একটা মিনিট 1 নাম্বার নাম্বার কার্বনের সংখ্যাটা কত আর 2 নাম্বার কার্বনের সংখ্যাটা কত? এবার এই ভেতরে লাইনটা পড়, এই লাইনটা পড়, যেটা হ্যাঁ লিখে দিছি। পড়ছি এটা শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এর থেকে সহজ টেকনিক আর হইতে পারে না। এটা কি এসপি না কোনটা 1 নাম্বারটা? হ্যাঁ 1 নাম্বারটা এসপি, আসার তো প্রশ্নই ওঠে না। আচ্ছা দাঁড়াও সিগমা বন্ড তো হচ্ছে এটা কি বলতো, 1 নাম্বার কার্বনের 1 নাম্বার কার্বনটাতে সিগমা বন্ড আছে কয়টা? একটু আগে তো বেসিক ক্লিয়ার করে আসছি আমি তো। 1 2 3 4টা 4টা, তাহলে 4টা দিয়ে কোন সংখ্যার পসিবল? sp3 sp3, বুঝতে পারছি? sp3, কারণ কেন p3টা s একটা, তাহলে 4টা হইছে নি? হ্যাঁ আচ্ছা, তুই কি কখন শুনছস p3d? p3d এরকম কি কখন একটু শুনছস? আগে বলে একটু আগে বললে না আমি sp3d পড়াইছি, p3d পড়াইছি। না না তো 4টা মানে আবার p3d ভাবিস না, ঠিক আছে? হুম s থেকে শুরু হবে কাউন্টিং। আবার এখন 2 নাম্বারটা sp4 কি কখনো পসিবল? না কারণ কেন, p অরবিটাল কয়টা? 3টা, px হুম py pz। এরপর এই জিনিসগুলো খেয়াল রাখিস। তাহলে এবার 2 নাম্বার কার্বনটার ক্ষেত্রে বলতো। এখানে কি 2 এর সাথে 1 এর না, এখন 2 নাম্বার কার্বন, এই যে 2 নাম্বার কার্বনের সংকরায়ন কি করছে দেখি বলতো। 2 নাম্বার কার্বনে কোন ধরনের সংকরায়ন করছে? দাঁড়াও এটা তো সিগমা কি 3টা সিগমা 3টা কেমনে হয়? সিগমা তো মাইন না দিলে ধরে হচ্ছে না তারা। আমি এখানে বুঝতেছি না এখানে এ দেখ, পাশাপাশি তো পাই 2 নাম্বার কার্বন এটা না, হ্যাঁ ওর সাথে যুক্ত আছে একটা মাত্র বন্ড দিয়ে, তার মানে একটা ওই একটা বন্ড মাত্র বন্ড অবশ্যই কি সিগমা বন্ড। হ্যাঁ তাহলে একটা সিগমা বন্ড পাইছি। এই কার্বনটা আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়েছে 3টা বন্ড দিয়ে। 3টা বন্ডের মধ্যে হ্যাঁ আমরা অবশ্যই জানি প্রথম বন্ডটা অবশ্যই একটা সিগমা হতে হবে, সিগমা বন্ড হবে বাকিগুলো পাই আচ্ছা বন্ড। বাকি দুটো পাই হবে তাহলে মোট সিগমা বন্ড তাহলে কয়টা sp2 পাইছস? হবে 2টা 2টা পাইছস। তাহলে এর মধ্যে কোন সংকরায়ন করছে? sp2 sp, আচ্ছা 2টা হলে হ্যাঁ বুঝছি p এখন একটা s একটা, তাহলে 2 না? হুম হুম এবার জিনিসটা বুঝছস? এর থেকে শর্টকাট টেকনিক তোকে কেউ শিখাবে না, দেখছস হ্যাঁ তো? বুঝছি যোগ দেখলে তুই সিগমা বন্ডের নাম্বার দেখে বলে দিতে পারবি। এখন আশা করি পারবি, ঠিক আছে? প্রথমে এক্সাম্পলটা আমিও জানতাম একটু প্যাচ লাগবে, না পারতে পারোস, এখন না পারলে ম্যাথ দিব, ঠিক আছে? দিব নাকি? দাও দাঁড়া। CH3 CH OH CH2 CH3। তোকে এখন তোর মুখের উপর প্রশ্ন ছুড়ে মারছে যে এখানে যে কার্বনটা আছে এই কার্বনে কোন ধরনের সংকরায়ন করছে দেখি বলতো। কোন কার আচ্ছা এটা এখানে হ্যাঁ
হ্যাঁ আমি একটু ভেঙে লিখি, দাঁড়াও। হ্যাঁ ভেঙে লেখ। আমি ভেঙে দিচ্ছি তারা। লাগবে না, আমি ভাঙতেছি। পরে কার্বন 3 এখানে চিত্র দেখলে বোঝা যায় সিগমা বন্ড কয়টা। 4টা চারটা সিগমা বন্ড। তাহলে সংখ্যাটা কি করছে? sp3 sp3। এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, তাই না? কারণ এখানে একটা মাত্র বন্ড আছে, এটা অবশ্যই কি হবে? সিগমা বন্ডই হবে, sp3। হ্যাঁ। তাহলে আমি আরো কিছু দিই, এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে? আচ্ছা, ধর CS3 CS2 CH ডবল বন্ড CS2, ঠিক আছে? দেখি বল এখানে আমি এই কার্বনটার কোন ধরনের সংকরায়ন করছে, এই কার্বনটা কোন ধরনের সংকরায়ন করছে, আর এই কার্বনটা কোন ধরনের সংকরায়ন করছে। আচ্ছা, দাঁড়াও। কোনটা কোনটা দাও। তুমি একটা ম্যাথ দেওয়া উচিত, প্রথম বুঝছস? কেন? এই দেখ, প্রথম কার্বনটা এই হচ্ছে তিনটা একটা, কার্বন। না আমি এত করতে লিখতেছিলাম। আচ্ছা বল, হ্যাঁ বল, এই ওই কার্বনে কই কতটুকু? প্রথম কার্বনটাতে তো সিগমা বন্ড হচ্ছে। হুম, দাঁড়াও, আমি এবার দাঁড়াও, এই যা, ভাঙাটা দেখি। তোর ম্যাথ দেওয়া উচিত না? আরে আমি H2 একসাথে লিখছি, তুমি আলাদা লিখছো। প্রথমটাতে হচ্ছে 1টা 2টা 3টা 4টা হ্যাঁ সিগমা বন্ড, তাহলে sp3। sp3। তারপর দ্বিতীয়টাতে? দ্বিতীয়টাতে হচ্ছে 1টা 2টা 3টা হচ্ছে সিগমা বন্ড, একটা পাই বন্ড। হুম, ভেরি গুড। তাহলে তাহলে হচ্ছে sp না, sp হলে তিনটা তো দুইটা হবে, দুইটা হচ্ছে, sp2 হবে। sp2। তারপর এটাতে এরপরে হচ্ছে এটাতে একটা সিগমা হলে একটা পাই, তাহলে sp। কেন sp? না, হ্যাঁ ঠিক আছে। কেন sp? না, এখানে একটা পাই একটা সিগমা না। কেন? এটা কি সিগমা না? ও আচ্ছা, নিচেও তো আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা কি খেয়াল সিগমা করি। না? একটা তিনটা, এটা তিনটা সিগমা বন্ড আছে, তাহলে তাহলে নাম কি? sp2। sp2। জিনিসটা বুঝাতে পারছি কিনা এবার একটু বল। হ্যাঁ হ্যাঁ পারছো, ওই আমি হচ্ছে ভেঙে ভেঙে লিখি না একটু, এই জন্য। ভেঙে দিতে পারলে সিগমা বন্ড দেখলে, মানে একটা বন্ড থাকলে আমি বলি শর্টকাট কথা, একটা ওই মাত্র বন্ড আগের আছে, লেখার একটু দেখাও তো। এই যে, না না, এর পরেরটা, মানে আরো পরে, মানে লাস্ট লাস্ট এটা, হ্যাঁ। আমি বলি হুম, একটা মতো দাগ আছে, তো একটা মতো দাগ থাকলে এটা অবশ্যই চোখ বন্ধ করে সিগমা বন্ড, ঠিক আছে? হ্যাঁ কোনো জায়গায় দুইটা দাগ আছে, তার মানে ওখান থেকে একটা সিগমা বন্ড। তো কোনো জায়গায় যদি তিনটা দাগ থাকো, ওখান থেকে শুধু কয়টা কয়টা সিগমা বন্ড আছে? একটাই আছে, হ্যাঁ হ্যাঁ কারণ বাকিগুলো তো পাই বন্ড, ঠিক আছে? দুইটা দাগ থাকো, হ্যাঁ। চারটা দাগ থাকো, পাঁচটা দাগ থাকো, সিগমা বন্ড ওখান থেকে একটা হবে, বাকিগুলো পাই বন্ড, ঠিক আছে? পাই বন্ডের আচ্ছা, হিসাব যেহেতু এখানে করা লাগতেছে না সংকরণের ক্ষেত্রে, আমরা সিগমা বন্ড হিসাব করবো, ঠিক আছে? হুম, তাহলে বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে এই ছিল আজকের ক্লাস। আচ্ছা, আচ্ছা আজকের ক্লাসটা আরেকটু দীর্ঘ করি, দাঁড়া একটু দীর্ঘ করি এমসিকিউর জন্য, ঠিক আছে? আরেকটু দীর্ঘ করি। আচ্ছা আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, বন্ধন দৈর্ঘ্যগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে, এগুলো মুখস্থ, ফুল মুখস্থ রাখতে হবে। বন্ধন দৈর্ঘ্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বন্ধন দৈর্ঘ্য হচ্ছে যে যখন sp3 সংকরণ হবে কার্বনের মধ্যে, sp3 সংকরণ হবে, তখন কার্বন আর আরেকটা কার্বনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কত? দেখি বলতো, 0.154 ন্যানোমিটার, ঠিক আছে? আর sp3 এর মধ্যে কার্বন আর এইচ এর দূরত্ব কত থাকে? 0.109 ন্যানোমিটার। আচ্ছা, বন্ধন দূরত্ব মানে বুঝছস? এটা তো একটা কার্বন,
আর এটা হচ্ছে হাইড্রোজেন, ওরা যুক্ত। ওর নিউক্লিয়াস থেকে ওর নিউক্লিয়াসের দূরত্ব, এটাকে হচ্ছে কি বন্ধন দূরত্ব। বুঝতে পারছি হ্যাঁ বন্ধন দূরত্ব কি? আর যদি sp2 সংকরণ ঘটে, sp2 সংকরণ ঘটলে কার্বন আর কার্বনের মধ্যে দূরত্ব হয়ে যায় তখন 0.11 ন্যানোমিটার। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। বিশেষ না হলে তুই yes অনুশীলনে ইয়েগুলো খুলতে পারোস, অনুশীলনে না এমসিকিউ। বিষয় ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে 134 ন্যানোমিটার। ঠিক আছে, sp3 হলে কতটুকু, sp2 হলে কতটুকু, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। sp হচ্ছে যে কার্বন কার্বন 0.120 ন্যানোমিটার। ঠিক আছে, আর কার্বন আর হাইড্রোজেন হলে 0.106 ন্যানোমিটার। এলো মুখস্থ। জিনিসটা বুঝতে পারছি কিনা বলতো? হুম তারপর আরেকটু পাড়া দিই এমসিকিউ। এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে, আমরা যখন সংকরণ ফার্স্ট পেপার পড়বো তখন হচ্ছে ডিটেলসে পড়বো। ঠিক আছে, বন্ধন দূরত্ব কেন এরকম হয়েছে, বন্ধন কোণ কেন এরকম হয়েছে, এগুলো হচ্ছে ফার্স্ট পেপারে পড়া। ঠিক আছে, এগুলো আপাতত আমাদের লাগবে না। এখন হচ্ছে বন্ধন কোণ। এখন হচ্ছে বন্ধন কোণ। বন্ধন কোণ দ্বারা কি বোঝায়? বন্ধন কোণ দ্বারা বোঝাচ্ছে এই যে কার্বন, কার্বন 4টা অরবিটাল এখন দেখতে সেম হবে না যখন হয়ে যাবে sp3 তে, কারণ তিনটা মিশ্রিত হয়ে সেম অরবিটাল তৈরি করবে না, সেম টাইপের, সেম শক্তি, সেম দেখতে। এখন দেখতে সেম, সবগুলো একই। এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, মিথেন রাখছি আর কি। ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে। ঠিক আছে, হুম এখন বন্ধন কোণ বলতে বোঝায় sp3, এটা একটা sp3 না? হ্যাঁ কারণ দেখ কার্বনের 4টা সংকর অরবিটাল আছে, তাহলে sp3। হ্যাঁ, এই সংকর অরবিটাল গুলো একটা থেকে আরেকটা দূরত্ব কোণ হিসেবে করতে, যেমন এই ক্ষেত্রে 109.5 ডিগ্রি। ঠিক আছে, এগুলা ডিটেলস পড়বো কোথায়? ফার্স্ট পেপারে। জাস্ট এখন আপাতত এটা জেনে রাখ, বন্ধন কোণ যদি sp3 হয় তখন বন্ধন কোণ হচ্ছে 109.5। ঠিক আছে, আর যদি sp2 হয় তখন হচ্ছে 120, আর যদি sp হয় তখন হচ্ছে 180। জিনিসটা বুঝতে পারছি কিনা বলতো? হ্যাঁ বুঝছস? আসলে বুঝছস কিনা বল। হ্যাঁ ভয়েসে কনফিডেন্ট পাচ্ছি না কেন? আরে বুঝছি তো আচ্ছা, তাহলে আজকে ক্লাস এতটুকুই। ঠিক আছে, ছুটি। হ্যাঁ